চন্দ্রানী লিখছে হাই হ্যালো হ্যালো। জয়ন্তী দাস লিখছে এসে গেছি দত্ত। আচ্ছা পারমিতা লিখছে হ্যালো। আচ্ছা সবাই আস্তে আস্তে জয়েন করছে, তোমরা একটু জয়েন করতে থাকো, আমাকে একটু কনফার্ম করে দাও যে আমি ক্লিয়ার কিনা। আজকে আমি একটু লো সাউন্ড করতে পারি, সেটা আমার নিজের হেলথ ইস্যুজের জন্য, বিকজ আমি আজকে নট ফিলিং সো দ্যাট মাচ ওয়েল, সো দ্যাটস ওয়াই একটুখানি লো ফিল করতে পারো, মানে আমার সাউন্ডটা লো আসতে পারে, কিন্তু এমনি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলে দাও। দীপার্ঘ লিখছে হাই বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো গার্জিয়াস লিখছে নিশা দেবনাথ। তোর গল্পটা দিয়ে আজকে স্টার্ট করবো নিশা, আজকে নিশার গল্পটা দিয়ে শুরু করব। আচ্ছা আস্তে আস্তে দেখতে দেখতে অনেকেই জয়েন করে গেছো, একটু কেউ কনফার্মেশন দিয়ে দাও প্লিজ যে আমি প্রপারলি ভিজিবল অডিবল কিনা, ভিজিবল না হলেও চলবে বাট অডিবল কিনা সেটা একটুখানি কনফার্মেশন দিয়ে দাও প্লিজ। আমি তাহলে তারপরে গল্পটাতে যাব, স্টার্ট করব। অ্যান্ড হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে টু এভরিওয়ান। সব মায়েদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালো থাকো, নিজেদের অনেক খেয়াল রাখো। আসছি আমরা আজকে একটু ছোট্ট করে মাদার্স ডে সেলিব্রেটও করবো, চলো। কিন্তু তার আগে এই কেউ আমাকে একটু বল, এই যে দীপার্ঘ লিখছে অল ক্লিয়ার, ওকে সো অল ক্লিয়ার দীপার্ঘ লিখে দিয়েছে। আমি চলে যাচ্ছি আমার আজকের প্রথম গল্পটাতে। আজকে আমি ফার্স্ট যে গল্পটা বলবো সেটা আমাকে পাঠিয়েছে অ্যাজ আ টোল্ড নিশা দেবনাথ। নিশা আমাকে এই গল্পটা অনেকদিন আগেই পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি নিশার অন্যান্য ছোট ছোট গল্পগুলো তো আমি বলে দিয়েছি, কিন্তু আমার এই গল্পটা আমি রেখে দিয়েছিলাম আজকের দিনে স্পেসিফিক্যালি বলবো বলে। তো শোনো, জাস্ট গল্পটা আমি স্টার্ট করছি। নিশা যখন ক্লাস 8-এ পড়ে, ওদের ক্লাসের একজন মানে বান্ধবী ছিল ওর, কিন্তু আমরা দেখবে যে স্কুলে কোনো একটা ফ্রেন্ড সে যদি পরবর্তী ক্ষেত্রে আবার কলেজেও আমাদের সাথে একসাথে যায়, আমরা যদি কলেজে আবার তাদেরকে নতুন করে পাই, তখন কি হয়, স্কুলে হয়তো তার সাথে আমার এত ভালো বন্ডিং ছিল না, বা স্কুলে হয়তো তাদের সাথে এতটা বেশি ক্যাচআপ আমরা করতাম না, কিন্তু কলেজে গিয়ে তখন তো সব নতুন নতুন সার্কেল, তখন তো কাউকেই আমরা চিনি না, তো তখন ওখানে গিয়ে স্কুলে যাদেরকে আমরা পাই কলেজে উঠে, আমাদের কিন্তু তাদের সাথে অনেক বেশি একটা ক্লোজনেস চলে আসে। সিমিলারলি আমি নিশার আজকে যে ফ্রেন্ডের কথা বলছি ওর ক্ষেত্রেও তাই হয়েছিল। ক্লাস 8 থেকে যদিও ওরা একসাথেই পড়তো স্কুলে, কিন্তু কলেজে ওঠার পর ফার্স্ট ইয়ার থেকে ওদের মধ্যে বন্ডিংটা প্রচন্ড স্ট্রং হয়ে যায়। ফার্স্ট ইয়ারে কি হয়, মানে নিশা প্রথমে বাড়ি থেকে বেরোতো, একটা একটুখানি ডিস্টেন্সে এগিয়ে গিয়েছিল ওর সেই বান্ধবীর বাড়ি, তো সেখানে ওর বান্ধবী ওর জন্য ওয়েট করতো, নিশা যেত, তারপরে ও বাড়ি থেকে বেরোতো, একসাথে দুজনে মিলে টোটো করে ওরা নহাটা কলেজে ভর্তি হয়েছিল, তো ওরা কলেজ চলে যেত। আচ্ছা এবার নিশার বাড়িতে নিশার বাবা আর মা ছিল, আর ওই বন্ধুটার বাড়িতে ওরও মা বাবা। এবার ওর যে মা আর বাবা ছিল তাদের মধ্যে ওর মা, মানে ওর ফ্রেন্ডের যে মা, আমি ফ্রেন্ডটার নামটা নিতে পারছি না, সেই জন্য একটুখানি বুঝে নিও ঠিকঠাক করে, ঠিক আছে, কারণ ওর নামটা আমাকে স্ট্রিক্টলি বলতে বারণ করে দেওয়া হয়েছে, সো আমি ওর নামটা কখনোই নেব না। আচ্ছা ওর যে মা ছিল, তো উনি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এবার কিছু একটা প্রবলেম ওনার ছিল, সেটা ডিটেলসে অবভিয়াস ব্যাপার, কলেজের ফ্রেন্ডসরা সবাই তো সবকিছু সবসময় জানতে পারে না, কিন্তু ওনার কিছু একটা শারীরিক সমস্যা ছিল, ঠিক আছে, এবং অর্থনৈতিক দিক থেকেও আর কি ফাইন্যান্সিয়াল স্টেটেও মানে খুব যে ওনারা স্ট্রং ছিলেন তা নয়, ফাইন্যান্সিয়ালি ওনারা মোটামুটি বলা যায় বেশ আর্থিক অনটনের মধ্যে ওনাদের দিন কাটতো। ওকে সো এবার কি হলো, যখন মানে ওরা সেকেন্ড ইয়ারে উঠলো, সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে, মানে যখন ওদের ইউনিভার্সিটির এক্সাম হবে সেকেন্ড ইয়ারে, এইরকম সময় হঠাৎ করে নিশা একটা জিনিস ওয়াচ করতো, ওর ফ্রেন্ড মানে ওর বান্ধবী কিন্তু খুব মানে একটা লো ফিল করছে, ও সব সময় একটা খুব আপসেট মুডে রয়েছে, ঠিক আছে, তো অনেক সময় জিজ্ঞাসা করতো কি রে তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন, কিন্তু সেরকম কোনো সদুত্তর দিত না। এরকম করতে করতে একদিন ও প্রচন্ড কাঁদছে, তো ওকে ভীষণভাবে জিজ্ঞেস করেছে নিশা ধরে যে তুই বল তো তোর কি হয়েছে, কদিন ধরে তুই এত আপসেট কেন, তো তখন বলছে জানিস তো মা না খুব আমার বিয়ে নিয়ে পড়েছে, তো বলছে বিয়ে নিয়ে পড়েছে মানে এই তো সবে সেকেন্ড ইয়ারের এক্সাম চলছে, এখন তুই কি বিয়ে করবি, এরকম একটা ব্যাপার। তখন ও বলছে যে না আসলে কি জানি মার একটা জানিস তো রোগ আছে। এবার ওনার রোগটা কি আছে শোনো, ওনার একটা নার্ভের ইস্যু ছিল অনেকদিন আগে থেকে, এবার সেই নার্ভের প্রবলেমটা থেকে আস্তে আস্তে
উনার শরীরে একটা এমন প্রবলেম অ্যারাইজ করেছে, উনার শরীরের সমস্ত বোনসগুলোতে চির ধরে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা খুব স্বাভাবিকভাবেই আমাদের যদি হাড় ভেঙে যায় কিরকম মারাত্মক যন্ত্রণাটা হয় ফিল করো তো। তাহলে একটা মানুষের যদি প্রতিনিয়ত তার বোনসে এরকম চিরচির, আর বলে যে মানে যখন ওনার বোনস গুলো ফাটে না, মানে তখন পুরো এরকম চিরচিরে ফাটার কটকট করে আওয়াজ হয়, এবং ওনার মা প্রচন্ড ব্যথা বেদনায় চিৎকার করতে থাকে। মানে এই হাড়ের যন্ত্রণা, মানে এই চির ধরার ব্যথা, সেটা যে মানে কি মারাত্মক লেভেলে ছিল, মানে সেটার ওই ব্যথাটা অনুভব করা মানে সেটা খুব কোয়াইট ডিফিকাল্ট। মানে আমরা নিজেরা সামান্য একটা হাড়ের ব্যথাতেই বুঝতে পারি যে কিরকম, হাঁটুর ব্যথা বা মানে পায়ের ব্যথা, এইসব নিয়ে তো আমাদের ঘরে ঘরে মায়েরা ভীষণভাবে সাফার করেই আজকালকার দিনে। তো সেই জায়গায় ওর মার সারা বডিতে, মানে ঘুম থেকে উঠতো না, পুরো মনে হতো যে পিঠের দিকে যত বোনস আছে, রিবস গুলো সব যেন ফাটছে, এরকম কটকট করে আওয়াজ হতো, এবং উনি ওরকম অসহ্য যন্ত্রণায় চিৎকার করতেন। তো ওর বাবা অত দৈন্যতার মধ্যেও উনাকে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে যত বেস্ট ট্রিটমেন্ট দেওয়া যায় সবকিছুর একবার ট্রাই, মানে যেটা হয় মানুষ কুড়িয়ে বাড়িয়ে শেষ চেষ্টা তো করেই না একটা মানুষকে যখন দেখে যে সে এতটা কষ্ট পাচ্ছে, তো মানে বেস্ট থেকে বেস্ট ট্রাই করে সবকিছু দিয়ে, কিন্তু সব ডাক্তার বলে যে না, এটার কোনো রকম রেমেডি নেই, এটার কোনো মেডিসিনও নেই, ওই পেন কিলার্স দিয়ে দিয়ে জাস্ট মানে ওই ব্যথাটাকে কিছুক্ষণের জন্য কমিয়ে দেওয়া হবে, ব্যাস ওইভাবেই থাকতে হবে, কিন্তু এটাকে কোনোভাবে আর এই যে প্রবলেমটা ওনার শরীরে তৈরি হয়ে গেছে সেটা বন্ধ করা যাবে না। এবং যখন হাড়গুলো ফাটতো বা চির ধরতো তখন উনি প্রচন্ড চিৎকার করতেন, এবং ব্যথায় রীতিমতো উনি আস্তে আস্তে মানে মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছিলেন। যাই হোক, তো এই ঘটনাটা শোনার পরে নিশা স্বাভাবিকভাবে ভীষণ মানে শি ফেল্ট মাচ ফর দ্যাট, কারণ যতই হোক একটা এত ছোটবেলাকার বন্ধু, কাকিমাকেও অল্প বিস্তর প্রতিনিয়তই তো দেখে প্রতিদিন বাড়িতে, স্বাভাবিকভাবে একটা খারাপ লাগা ওরও তৈরি হচ্ছিল। তো একদিন কি হয়, ওদের তখন সেকেন্ড ইয়ারের ইউনিভার্সিটির এক্সাম চলছে। এবার যখন এক্সাম চলে, বিভিন্ন মানুষের তো বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন যখন থাকে, কি হয় কারোর একদিন পরীক্ষা পড়ে, আরেকজনের পরীক্ষা পড়ে না, হ্যাঁ এরকম তো হয়। আর এক মাস ধরে ধরো তোমার পরীক্ষার একটা পরীক্ষা হয়তো মাসের শুরুতে ছিল, তো আর একটা পরীক্ষা মাসের শেষে, এটা তো হয়, আমরা সবাই জানি ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে। তো সেই দিনকে সম্ভবত যে সাবজেক্টটা ছিল সেটাতে নিশার ওই ফ্রেন্ডের এক্সাম ছিল, নিশার কোনো এক্সাম ছিল না। সেদিন সকালবেলা হঠাৎ করে কাকিমা নিশাকে ফোন করে। আচ্ছা, নিশার কাছে একমাত্র তখন একটা এরকম ছোট কালো ফোন ওই নোকিয়ার ছিল, আর ওর বন্ধুটার কাছে তখন এমনিতেও কোনো ফোন ছিল না, যেহেতু বললাম ওদের আর্থিক অবস্থাটাও সেরকম ছিল না যে তখন ওকে আবার ফোন অ্যাফোর্ড করবে। তো নিশার কাছে একটা ছোট্ট ফোন ছিল, তো নিশার ফোনে কাকিমা মাঝে মাঝে ফোন করতো, মানে রাস্তাঘাটে কোথাও দেরি হলে বা কিছু হলে। তো ফোন করে বলে কি, বাবা তুই একবার আমার সাথে দেখা করতে আয় তো। তো বাড়ি তো খুব কাছেই ছিল, তো নিশা বললো কি যাই একবার আমি দেখা করে আসি তাহলে। তো নিশা যায়। নিশা যেতে কাকিমা খুব উদ্ভ্রান্তের মতন খুব অদ্ভুত ভাবে ওর সাথে রিয়াক্ট করে। প্রথমেই বলে যে আয় আয় বস বস বস, একটু ভাত আর ঝিঙে বাটা করেছি, খাবি খাবি, মানে কেমন করে একটা অদ্ভুত ভাবে বলছে যে ভাত আর ঝিঙে বাটা খাবি। তখন ও বলছে না না কাকিমা তুমি ব্যতিব্যস্ত হইও না, আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না, আমার শরীর ভালো এমনিও ভালো নেই, আমি এখন ভাত টাত খাবো না, তুমি কি বলবে বলো না। বলছে দিদি আমার না হাত দুটো চেপে ধরলেন, আমার হাত দুটো চেপে ধরে বলছে কি, এই শোন তুই না আমার মেয়েটাকে কি সুন্দর সাজাস, তুই আমি মরে গেলেও তুই আমার মেয়েটাকে বিয়ের সময় সাজাবি তো বল, সাজাবি তো বল। মানে কি অদ্ভুত একটা রিয়াক্ট করছেন। তো ও অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, নিশার একটুখানি ওই সাজগোজ করার অভ্যেস আছে, মানে বেশ নিজে সুন্দর করে বেশ লাইনার টাইনার পরে সাজতে পারে। এবার স্বাভাবিকভাবে ও যেহেতু একটুখানি মানে একটু বুঝতেই পারছো যে ওর ব্যাকআপ ছিল ফাইন্যান্সিয়াল, তো ওর কাছে কিছু কসমেটিক্সও থাকতো ভালো ভালো। তো যখন ওর বান্ধবী কোথাও ধরো বিয়ে বাড়ি বা কোনো ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদারে যেত, ও নিশার কাছে চলে আসতো। নিশা না ওকে একটু চুল বেঁধে দেওয়া, একটু ভালো করে মেকআপ করে দেওয়া বা একটু লিপস্টিক লাগিয়ে দেওয়া, লাইনার পরিয়ে দেওয়া, এগুলো করে দিত। এবার সেটা তো একটা ঘরোয়া ভাবে জাস্ট সাজানো, মানে এটার সাথে বিয়ের সাজের কি রিলেশন গড নোস। কিন্তু উনি ওইরকম সেই বাচ্চাদের মতন ওর হাতটা এরকম চেপে ধরে বলছে কি, শোন না তোকে আমি একটা আর্নেস্ট রিকোয়েস্ট, মানে উনি ওনার মতো করে বলছে কেমন একটা উদ্ভ্রান্তের মতন, যে তুই প্লিজ আমাকে কথা দে যে তুই আমার মেয়েটাকে সাজিয়ে দিবি। এবার ও ওই রকম বন্ধ দরজার মধ্যে শুধু ও আর ওই মানুষটাই আছে, এবং বুঝতে পারছে যে সে সম্পূর্ণ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। ওর এত ভয় লাগছে, ও তখন কি করবে, ও তখন তড়িঘড়ি তাড়াতাড়ি করে বলছে হ্যাঁ 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 কাকিমা আমি সাজিয়ে দেবো, তোমার মেয়েকে আমি সাজিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়েকে সাজিয়ে দেবো, মানে বলে ও তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারলে বাঁচে। ও তখন বলছে
ঠিক আছে কাকিমা আমি এখন বাড়ি চলে যাই, আমি অন্যদিন আবার আসবো, হ্যাঁ বলে ও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। এবার নেক্সট আবার যেদিন এক্সাম ছিল সেদিনকে আবার দুজনেরই একসাথেই পরীক্ষার মানে শিডিউলটা ছিল। তো আবার নিশা যথারীতি ওদের বাড়ির সামনে গেছে, ওকে ডেকেছে। এবার ও বেরিয়ে আসার আগেই, ওরা ওখান থেকে টোটো ধরে কলেজ চলে যাবে, ও বেরিয়ে আসার আগেই কাকিমা না হুড়মুড় করে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে সে রীতিমতো রাস্তার মধ্যে ওর হাত টাতগুলোকে চেপে ধরে মানে ওকে পুরো ঝাঁকাচ্ছে এবং খুব অদ্ভুত ভাবে রিয়াক্ট করে বলছে, কিরে বল তুই আমার মেয়েকে সাজাবি তো, তুই আমার মেয়েকে সাজাবি তো, বল সাজাবি তো সাজাবি তো। মানে এমন একটা অদ্ভুত রিয়াক্ট করছেন উনি, মানে এবার নিশারও স্বাভাবিকভাবে রাস্তার মধ্যে এইভাবে উনি রিয়াক্ট করছেন, ওরও খুব একটা ইরিটেশন হচ্ছে। ও বলছে, হ্যাঁ কাকিমা আমি তোমাকে বলছি তো যে আমি সাজিয়ে দেবো, তুমি এত টেনশন করো না, তুমি যাও ঘরের ভেতরে যাও। বেশি কিছু বলতেও পারছে না, যতই হোক ও তো আগে থেকেই জানে যে উনি একটুখানি একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো এইরকম তো চলছেই। যাই হোক, তো জানে যে একটুখানি মাথাটার প্রবলেম হয়েছে, ও কোনোভাবে জায়গাটাকে সেই মোমেন্টে ওই পরিস্থিতিটাকে এড়িয়ে ওরা দুজনে মিলে টোটোয় উঠে বেরিয়ে যায়। এইবার এরপরেই ওদের একটা লং স্ট্রেচ অফ গ্যাপ ছিল। এরপরে যে নেক্সট এক্সামটা ছিল সেই এক্সামটা মানে লাস্ট যে এক্সামটা ছিল ওই এক্সামটার আগে ওদের একটা লং স্ট্রেচ অফ লিভ ছিল। তো ওর মধ্যেই ইন বিটুইন হঠাৎ করে মানে যেদিনকে এক্সাম তার জাস্ট একদিন বা 1.5 দিন আগে মোটামুটি খবর আসে যে ওর মা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এবং সুইসাইড করার যে ওনার একটা টেন্ডেন্সি ছিল সেটা অনেক আগে থেকেই একটু একটু মানে বুঝতে পারতো। ওই মেয়েটি ওর বান্ধবী মাঝে মাঝেই বলতো যে জানিস তো মা না বাড়িতে কেউ এলেই না অদ্ভুত প্রশ্ন করে, জিজ্ঞাসা করে কি এই শোনো এইটা খেলে এই বিষটা খেলে মরে, ওই বিষটা খেলে মরে, কেমন একটা পাগল পাগল প্রশ্ন করতেন উনি। ঠিক আছে, তো যাই হোক, তো এইসব মানে ওনাকে তখন ধমকে বকে আর কি বলা হতো যে এই এরকম ভাবে কে তুমি আবার এইসব প্রশ্ন করছো কেন, এগুলো কেউ বলে নাকি, এইরকম ভাবে ধমকে ওনাকে থামিয়ে দেওয়া হতো। তো এটা অনেকদিন ধরেই একটা ওদের মনের মধ্যে তৈরি হয়েছিল যে মা হয়তো সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে, ঠিক আছে, কিন্তু করে ফেলবে সেটা ভাবতে পারেনি। এবং উনি কি করেছিলেন সেদিন নাকি কোনো একটা নির্দিষ্ট সময়ে হয়তো ওর বাবাও বাড়িতে ছিল না এবং নিশার ওই বান্ধবী উনিও বাড়িতে ছিলেন না ফর আ ওয়াইল। সেই সময় 6টা ওই একটু গ্রামের দিকে তো ওই মাঠের মধ্যে যে বীজ ছড়ায় না, পেস্টিসাইড আর কি, বুঝতে পেরেছ তো, তো ওই এরকম 6 ধরনের পেস্টিসাইড আর তার সাথে একটুখানি অ্যাসিড মিশিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি করে উনি সেটা পুরো খেয়ে নেন। এবং খেয়ে নিয়েও ওই অবস্থাতে উনি বেশ কিছুক্ষণ পড়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সবাই এসে বুঝে উনাকে যতক্ষণে হসপিটালাইজড করতে মানে করা হয়েছে ততক্ষণে মানে অলরেডি উনার ভেতরের লাংস বলো কিডনি বলো সব মানে পারফোরেটেড হয়ে গেছে। মানে ডক্টর তখন বলছে যে এনার আর কোনো আশা নেই, কিন্তু ওই শেষবারের মতো না ওনার হাতগুলো সব খুব টাইটলি বেঁধে দেওয়া হয়েছিল যে একবার খিঁচ ওঠে, বার্নিং পেশেন্ট আর যারা বিষ খায় তাদের খিঁচ উঠলে যদি কোনোভাবে ওই খিঁচটাকে ওরা সামাল দিয়ে নিতে পারে তাহলে একটা সার্ভাইভ করে যাওয়ার চান্স থাকে, আর যদি ওই খিঁচটা উঠে গেল আর ওটাকে সামলাল দিতে পারলো না তাহলে তো মৃত্যু অনিবার্য। তো উনি ওরকম খিঁচ উঠেছে, তখন ওনার প্রচন্ড খিঁচ উঠেছে এরকম, ঠিক আছে। এবার ঠিক এটা বললাম 1.5 দিনের মাথায় এইরকম ভাবে ওই রকম মানে পুরো ছটফট ছটফট করছে, হ্যাঁ, কখনো কখনো ফেন্ট হয়ে যাচ্ছে, কখনো কখনো জ্ঞান ফিরলে সে ব্যথায় বেদনায় যন্ত্রণায় জ্বালায় ছটফট করছেন। এইরকম ভাবে প্রায় একটা দিন উনি ওইভাবেই হসপিটালাইজড কন্ডিশনে কাটান। এবং পরের দিনকে নিশাদের যে এক্সামটা ছিল, নিশারা এক্সাম হলে যায় এবং এক্সাম দিয়ে বেরোবার পরে নিশা দেখছে নিশার ফোনে কয়েকটা মিসড কল আসে, ঠিক আছে। মিসড কল দেখেই ও কিছু একটা ডাউট করেছিল যে না হলে ওর ফোনে ওর বাড়ির লোক ফোন করবে কেন, তো ও বেরিয়ে এসছে। ও তখনও পর্যন্ত মানে কল ব্যাক করে শোনেনি, তার আগেই ওর বান্ধবী যে ওদের সাথে এক্সাম দিয়ে বেরোলো সে বলছে এই শোন মা কি আর নেই রে। তখন বলছে কেন মা থাকবে না কেন, এরকম ভাবে প্রশ্ন করছিস কেন, কি হয়েছে? বলে জানিস তো আমি যখন লাস্টের অ্যান্সার লিখছিলাম না ওই বাউন্ডারির মধ্যে মা দাঁড়িয়েছিল, মা না আমাকে এমনি করে ডাকছে, দিয়ে মা বলছে কি আয় আয় আমার কাছে আয়, তুই আমার সাথে যাবি, আমার সময় হয়ে গেছে, আমি তো চলে যাচ্ছি মা, না তুই সাবধানে বাড়ি যাস, আমি চলে যাচ্ছি। কিন্তু মা বাউন্ডারির মধ্যে কোথা থেকে আসবে, মা কি তাহলে নেই, মা কি সত্যি সত্যি চলে গেল? মানে ও না একটা ব্ল্যাঙ্ক ফেস নিয়ে উৎভ্রান্তের মতো প্রশ্ন করছে, নিশাকে উত্তর দেবে বুঝতে পারছে না। তো নিশা যে নাম্বার থেকে কল এসেছিল অনেকবার সেই নাম্বারে কল ব্যাক করে এবং কল ব্যাক করে যেটা প্রেডিক্টেড যে ওর মা মারা গেছে সেই নিউজটাই পায়। তো নিশা তো ওকে টোটোতে তোলার আগে ইভেন কিছু বলেও নি, মানে যখন ওরা পাড়ার দিকে ঢুকছে অলরেডি একটু মানে গ্রামের দিকে যেটা হয় আর কি, কেউ মারা টারা গেলে ভীষণ লোক সব জমায়েত টমায়েত হয়ে যায় না,
তো সবাই একসাথে চলে এসেছে। তো ওই মেয়েটি মানে পাড়ায় ঢোকার মুখে বুঝতে পেরেছে ওর মা আর নেই, আর ও এত ভালোবাসতো মাকে, ও ওখানেই অজ্ঞান হয়ে গেছে। মানে ও অজ্ঞান হয়ে গেছে, ওই যে মানে ওর আর জ্ঞান ফেরানো যায়নি। এরপর ও আর মায়ের ডেড বডিটাও দেখেনি। ও প্রায় টানা 12-13 ঘন্টা পুরো ওইভাবে সেন্সলেস কন্ডিশনে ছিল, ওকে কেউ জ্ঞান ফেরাতে পারছিল না ওর। ইতিমধ্যে বাড়ির লোক আর ফেলে না রেখে, যেহেতু উনার পুরো বডি পয়জন হয়ে গেছিল, তো সেই কারণে উনার সব কৃতকার্য ওরা এদিকে সম্পন্ন করে নেয়, ওনার দাহ করে চলে আসে। এবং উনি এত কষ্ট পেয়ে মারা গেছিলেন, মানে ওই বান্ধবীটির মা বলে যে এরপরে যেহেতু অপঘাতে মৃত্যু, ওনার তো 3 দিনে কাজ হয়ে গেছিল, কিন্তু ওই যে 3টে দিন, মানে ওই 3 দিন পুরো পাড়ার লোক তিষ্ঠতে পারেনি। মানে উনার না, যখন উনি লাস্ট টাইমে ওই মানে বিষের আর ওই অ্যাসিডের মিক্সচারটা উনি যখন খেয়েছিলেন, ইনটেক করার পর উনার বোধহয় শরীরে প্রচন্ড মানে ভেতরটা পুরো জ্বলে যাচ্ছিল মনে হয়। এবং উনি কি করেছিলেন, ওনার জামা কাপড় ওপর থেকে সব খুলতে শুরু করেছিলেন, যার জন্য উনি মারা যাওয়ার পর, মানে উনার ওই 3 দিনের মাথায় কাজ হওয়ার আগে পর্যন্ত পাড়ার প্রচুর লোক নাকি একটু সন্ধ্যের পর রাতের দিক থেকে উনাকে পুরো নগ্ন অবস্থায় রাস্তার মধ্যে মানে দৌড়াদৌড়ি করতে, মানে উদ্ভ্রান্তের মতন দৌড়লে একটা মানুষ যেরকম হয় সেইভাবে দেখতে পেয়েছে। তারপরে আর একটা মারাত্মক ঘটনা, সেটা হচ্ছে ওদের ঠিক পাশের বাড়িতেই আর একটা ফ্যামিলি থাকতো। ওদের মানে কি বলতো, ছোট ছোট ওই টিনের অ্যাসবেস্টারের যে ঘরগুলো হয় না, ওরকম রুম ছিল। এবার ওই অ্যাসবেস্টারের ওই ঘরটার ওদের নিচটাতে একটা সামনে ওই রাস্তার কল মতন যেরকম করা থাকে একটা কল ছিল। এবার স্বাভাবিকভাবে হয়, যারা একটুখানি রাস্তার এই কমন জল টল ব্যবহার করে তাদের মধ্যে মাঝে মাঝে একটু ঝামেলা ট্যামেলা লেগে থাকে এগুলো। তো ওই ভদ্রমহিলার সাথে ওর মায়ের মাঝে মাঝেই ওই জল কল নিয়ে কিছু কিছু ঝামেলা হতো। বলছে এরপর নাকি 3 রাত ওই মহিলা ঘুমোতে পারেননি, সমানে নাকি কেউ অ্যাসবেস্টারে ওদের ওই ছাদের ওপর, মানে ওই মহিলা এবং মহিলার পুরো ফ্যামিলি শুনেছে কেউ সারা রাত ধরে দুম 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 করে টিন পেটাচ্ছে, আর ওই রকম সমানে নাকি সুরে বলছে, আয় ঝগড়া করবি না, এবার আয় ঝগড়া করবি তো, আয় আয় ঝগড়া করবো আয়। মানে ওই এই পুরো পাড়া পুরো মানে ভয়ে পুরো থরহরি কম্প যে এটা কি হচ্ছে। তো এরম মারাত্মক এক্সপিরিয়েন্স কিন্তু ওদের মধ্যে ওরা করছিল। আর ইতিমধ্যে আর একটা জিনিস হয়, নিশা এদিকে উনি মারা যাওয়ার পরে ওই যে ও মানে সেদিনকে কলেজ থেকে লাস্ট এক্সাম দিয়ে বাড়ি ফিরলো, ও ধুম জ্বরে পড়েছে। মানে 6-7 দিন, মানে ওই 3 দিন কাজ হয়ে গেল, তারপরেও আরো 3 দিন, মানে ওই 6-7 দিন ও পুরো বিছানায় শয্যাশায়ী, ও বিছানা থেকে উঠতেই পারছে না, ওর জ্বর পর্যন্ত ছাড়ছে না। তো এরকম সময়ে ওর বাড়িতে এক জেঠিমা থাকতো, সেই জেঠিমাদের বাড়িতে মনসা পুজো হতো, এবং মানে একটা মনসা তলা মতন ছিল। আর সেই মনসা তলাতে একজন থাকে না, যে ভর ওঠে, ওরকম একজন ছিল যার ভর উঠতো শনি মঙ্গলবার করে। তো তার কাছে নিশাকে ওর মা আর জেঠিমা মিলে নিয়ে যায়। তো সে ওকে ওর মাথাতে হাত দিয়ে কি সব বিড়বিড় করে বলে, মানে তারপরে নিজে নিজেই বললেন উনি যে আচ্ছা ও কি কাউকে কোনো কথা দিয়েছিল, ও একজন কাউকে কোনো কথা দিয়েছে, যে কথা যতদিন পর্যন্ত না ও রাখতে পারবে ততদিন পর্যন্ত ওর মুক্তি নেই, এবং সে ওকে ছাড়বে না। এমন ভয়ানক জিনিস। এবার স্বাভাবিকভাবে নিশার মা অতটাও বুঝতে পারছে না যে কি বলছে। পরে যখন আস্তে আস্তে ওনাকে তাবিজ কবজ জলপোড়া ফোড়া দেয়, সেগুলো দেওয়াতে আস্তে আস্তে যখন একটু নিশা রিকভার করে, এরপর থেকে নিশা কন্টিনিউ, মানে ওটাও স্বপ্ন দেখতো নাকি সত্যি সত্যি হতো ও এখনো পর্যন্ত ঠাউর করে উঠতে পারেনি। মানে এরপর থেকে কন্টিনিউ ওর মানে শুরু হলো কি, রাত্রি একটুখানি মাঝরাত হলেই ওর ঘুমটা ভেঙে যায়। ও ঘুম থেকে উঠলে দেখে কাকিমা দাঁড়িয়ে আছে, আর সমানে এক কথা, কিরে আমার মেয়েকে সাজাবি না, আমার মেয়েকে সাজাবি তো, আমার মেয়েকে সাজা, আমার মেয়েকে সাজা, কবে সাজাবি আমার মেয়েকে সাজা। তো ও না মানে এরকম 3-4 দিন প্রথম ভীষণ ভয় পেয়েছে, তারপরে 4-5 দিন পর থেকে ও এত ফ্রাস্ট্রেটেড হতে থাকে, ও মানে ভয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি তো বলেছি তোমার মেয়েকে আমি সাজিয়ে দেবো, ওর বিয়ে তো আগে ঠিক হোক, না হলে কি করে আমি সাজাবো, তুমি এরকম এসো না আমার কাছে, আমার ভয় লাগে, তুমি এসো না। মানে ও তখন নিজেও বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি ওর কি করা উচিত। এবার বাড়িতে বলছে, বাড়ির লোক কি করবে, স্বাভাবিকভাবেই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, ওকে নানান রকমের মানে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছে ওর, কিন্তু ওই রকম ও প্রতিদিন প্রতিনিয়ত রাত্রে, এবং আস্তে আস্তে জিনিসটা এমন পর্যায়ে বাড়তে থাকে, শেষ পর্যন্ত মানে বিকেল নেই সন্ধে নেই, যখন তখন খালি মনে হতো মানে যখনই ও একা থাকে তখনই এরকম সামনে এসে বসে আর বলে কি, কে আমার মেয়েকে সাজাবি না, আমার মেয়েকে সাজা, আমার মেয়েকে সাজাবি না, আমার মেয়েকে সাজাবি তো, আমার মেয়েকে সাজা, এরকম করবে।
তো এইবার নিশার এত ভয় লাগতে শুরু করেছে, নিশা তখন ওর মাকে বলে যে, মানে পুরো ব্যাপারটা যখন ওর মাকে বলে তখন কাকিমা ডিসাইড করে যে ওকে আর এখানে রাখবো না, দিয়ে কাকিমা ওকে ওর দিদার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়ে ওর কোনো সমস্যার সমাধান হয়নি, মানে দিদার বাড়িতে যাওয়ার পরে ওর মামার বাড়ির ওখানে গিয়ে ও যখনই একা পাচ্ছে তখনই ওই সামনে এসে সে খালি বসে থাকে আর এক কথা, কে রে আমার মেয়েকে সাজাবি না, আমার মেয়েকে সাজা, তুই আমার মেয়েকে কত ভালোবাসিস, আমার মেয়েকে সাজা। এইবার তখন নিশার মধ্যে একটা মানে এমন একটা সাইকোলজি কাজ করতো, নিশা না খুব ওর ওই বান্ধবীর খেয়াল রাখতে শুরু করে আস্তে আস্তে। ও আবার দিদার বাড়ি থেকে আসে, ওর বান্ধবীর সাথে দেখা করে, ওর যদি একটু টাকা পয়সা থেকে স্টার্ট করে, মানে ওর যা যা প্রয়োজনীয়তা আছে সবকিছু দিয়ে ওকে যতটা পারে আরো বেস্ট ওয়েতে কেয়ার করতে স্টার্ট করে। কারণ নিশার একটা সাইকোলজিক্যালি একটা মানে থট এসেছিল যে হয়তো উনি মানে যখন চাইছেন যে ওকে সাজাই গোজাই, মানে হয়তো চাইছেন যে আমি ওনার মেয়ের কেয়ার করি, তো উনি যদি দেখেন যে আমি ওনার মেয়ের কেয়ার করি তাহলে হয়তো উনি আমার পেছন ছেড়ে দেবেন, উনি হয়তো আর আমাকে এইভাবে বিরক্ত করবেন না। আর এদিকে কি হচ্ছে, নিশা না এই জিনিসটা নিতে পারছিল না, ও আস্তে আস্তে তো পুরো সাইকোপ্যাথিক হয়ে যাচ্ছে, মানে ও মানে এরকম পাগলের মতো চিৎকার করতো, তুমি যাও চলে যাও চলে যাও এরকম করতে থাকতো। তো এইসব দেখতে দেখতে নিশার বাড়ির লোক ঠিক করে যে না ওর একটা বিয়ে দিয়ে দিই। তো একজন কাউকে হাত দেখিয়েছিল, তারা বলেছিল যে বিয়ে দিয়ে দিন, দেখুন যদি একটু পরিস্থিতিটা বেটার হয়। তো ওর যখন মানে ঠিক এই ঘটনাটা মানে যে যখন ওর মা মারা গেল তার মোটামুটি 4-5 মাসের মধ্যেই এই কারণে আস্তে আস্তে নিশার একটা জায়গাতে ওর মা বাড়ির লোক বিয়ে ঠিক করে ফেলে। মানে এইরকম একটা কনসেপ্ট থেকে যে যদি গোত্রফোত্র চেঞ্জ হয়ে যায় তাহলে যদি আস্তে আস্তে মেয়েটা আবার রিকভার করে যায়। কিন্তু মানে বিয়ে হলো, বিয়ের 1 সপ্তাহ পর্যন্ত মোটামুটি ঠিকঠাক চলছিল, 1 সপ্তাহ পর থেকে আবার যেইকে সেই শ্বশুর বাড়িতেও একই সিনারিও, সেই একই রকম ভাবে ওই যখনই ও একা থাকে তখনই ওই একই রকম ভাবে ওই যেন মনে হচ্ছে সামনে এরকম তেড়ে এসে বসছে, আর কি রে কবে সাজাবে আমার মেয়েকে, কবে সাজাবি, সাজাবি না আমার মেয়েকে, সাজাবি না আমার মেয়েকে কবে সাজাবি, এই একই কামান্ড। মানে উনিও খুব উদ্ভ্রান্তের মতো ব্যবহার করতেন। মানে নিশা বলতো যেন তো আমি না খুব কষ্ট পেতাম, মানে যত না আমার ভয় লাগতো আমার তত বেশি কষ্ট হতো যে মানুষটাও কত কষ্ট পাচ্ছে, কত এক্সপেকটেশন ছিল হয়তো নিজের মেয়েকে নিয়ে, মেয়ের বিয়ে নিয়ে, যখন জীবিত ছিলেন নিশ্চয়ই ওনার এইরকম এক্সপেকটেশন ছিল, তাই জন্যই সে এরম ভাবে আমার পেছনে পড়ে আছে। বলছে আমি কষ্ট পেতাম, ভয় পেতাম, আবার কখনো কখনো চিৎকার করতাম রাগে দুঃখে যে তুমি কেন এরকম করছো, আমাকে চলে যাও। একটা প্রচন্ড মিক্সড ফিলিং সেই মোমেন্টে নিশার মধ্যে কাজ করতে থাকে। তো এরপর নিশার বিয়ের ঠিক 6 মান্থসের মধ্যে নিশা গট প্রেগনেন্ট, ও আবার প্রেগনেন্সি চলে আসে ওর, এবং ওর প্রেগনেন্সি যখন চলছে সেই সময় এই মানে অধ্যায়টা আরো মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। মানে এরপর ও প্রেগনেন্ট হওয়ার পর থেকে যেটা শুরু হলো, ও বলে দিদি আমি রান্নাঘরে গিয়ে ধরো কোনো কাজ করছি, আমি কাজ করতে করতে আমার শাশুড়ি মাও পাশে কাজ করতে করতে পরিষ্কার বুঝতে পারছেন যে আমি না পুরো ফ্রিজ, পুরো মানে একটা কোনো হাতে কাজ করছিলাম, আমি সে কাজটা ছেড়ে দিয়ে এরকম পুরো পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি। আমাকে আমার শাশুড়ি জিজ্ঞেস করছে কি হয়েছে বৌমা, কি হয়েছে? বলছে না মানে উনি যখন এসে এরকম ঝাঁকিয়ে ওর হাতটা ধরতো চেপে বা ওকে একটু চেপে ধরতো তখন ও আস্তে 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 আবার রিল্যাক্সড হতো। মানে এমন হয়ে গেছিল পুরো ও পরিষ্কার ফিল করতে পারতো যে পেছন থেকে কেউ যখন ও প্রেগনেন্ট ছিল এরকম কোলপাজা করে যেরকম করে ধরে না, ওরকম করে কেউ একটা টাইটলি ওকে এরকম ভাবে মানে ধরতো আর ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতো কিরে সাজাবি না, কবে সাজাবি আমার মেয়েকে, কবে সাজাবি, সাজাবি না আমার মেয়েকে কবে সাজাবি, এরকম করতো। তো এই জিনিসটা ও আর নিতে পারছিল না। এই করতে করতে প্রায় এই কথাগুলো ওর বান্ধবীকেও শেয়ার করতো, বলতো যে তোর মা কিন্তু আমাকে আর বাঁচতে দেবে না এরকম। তখন ও বলতো তুই জানিস আমি কিন্তু আমার মাকে বলি, আমার মা আমার কাছেও আসে বলে আমার সাথে যাবি, চল তুই আমার সাথে চল, কিন্তু আমি সবসময় বলি না আমি তোমার সাথে যাব না, আর আমি জানিস তোর কথা সবসময় বলি যে তুমি কেন ওকে বিরক্ত করো, তুমি চলে যাও, তুমি চলে যাও, কিন্তু উনি আমার কথা শোনেন না। যাই হোক, এবার আমি বলতে পারবো না যে এটা এই দুই বান্ধবীর হ্যালুসিনেশন, কিন্তু এতটা হ্যালুসিনেশন বা এতটা মানে এরকম একটা কল্পনার জগতে বিরাজ করা, দিস ইজ নট সো ন্যাচারাল, রাইট? যাই হোক, তো এরপর যেটা হলো যে এরকম প্রেগনেন্সি কালীন প্রায়শই এটা ওর সাথে ঘটতো, এরকম যেন কোমর দিয়ে কেউ ওকে চেপে ধরছে আর কানের কাছে নিয়ে এসে বলছে কিরে কবে সাজাবি, কবে সাজাবি, যেন পরিষ্কার ও যতক্ষণ কাজ করতো মনে হতো যেন পেছনে দাঁড়িয়ে রয়েছে, পেছনে কেউ হাঁটছে চলছে, এইগুলোও ফিল করতে থাকে এবং সেটা মারাত্মক পর্যায়ে পৌঁছয়। এবার যখন নিশার 7 মান্থস চলছে, 7 মান্থস চলাকালীন তখন গিয়ে ফাইনালি ওর বান্ধবীর বিয়ে ঠিক হলো এবং নিশা বলছে দিদি তুমি বিশ্বাস করবে না, আমি সেদিনকে
মানে পুরো এরকম বসে না ঝরঝর করে কাঁদছি, আমি ঝরঝর করে কাঁদছি আর বলছি কাকিমা তুমি আর কষ্ট পেও না, তোমাকে আর কষ্ট পেতে হবে না, আর কটা দিন তুমি অপেক্ষা করো, এইবার আমি তোমার সব আশা পূর্ণ করব, কাকিমা তুমি আর কষ্ট পেও না। আমি পুরো নিজে তারস্বরে এরকম চিৎকার করছি আর কাঁদছি। কিন্তু তারপরেও ও ওরকম কবে সাজাবি কবে সাজাবি এরকম শুনতে পেত বা দেখতে পেত। এই করতে করতে ওর ডেলিভারি ঠিক মানে 10 দিন আগেই আর কি ওই ওর বান্ধবীর বিয়ের ডেটটা ফাইনালাইজড হয়েছিল। তো ঠিক ওর বিয়ে যেহেতু 10 দিন আগে, তো স্বাভাবিকভাবেই তো ওর পক্ষে আর সেই অবস্থাতে সাজানো সম্ভব নয়, অত বড় একটা বাম্প নিয়ে ও তো নিজেই তখন নড়তে পারছে না ঠিক করে, তো ও আবার সেই মুহূর্তে কি করে সাজাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে বিয়ের সাজ কি ও সাজাতে পারে? একটা সামান্য কোথাও যাচ্ছে একটা লাইনার লিপস্টিক পরিয়ে দেওয়ার একটা বিয়ের সাজের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। কিন্তু নিশা যেটা করেছিল, ওকে ওর বান্ধবীকে বলে যে তখন সবে সবে আর কি এই মেকআপ আর্টিস্টদের চলনটা এসেছে, সবে সবে আর কি ভীষণ ব্র্যান্ডের জায়গা থেকে সবাই মেকআপ টেকআপ করছে, মানে সেই আগেকার দিনের ওই ঘরানার বাইরে। তো ও বলল তুই খুঁজে পেতে তোর যে মেকআপ আর্টিস্টকে পছন্দ তুই তার সাথে ডিল কর, তো যত হাজার টাকা লাগে আমি দেব বলে নিশা ওর বিয়ের পুরো সাজার খরচটা বের করেছিল। ও নিজে খুঁজে যার কাছে ওর পছন্দ মতন ও সাজবে বলে প্রেফার করেছিল, তাকে দিয়েই নিশা ওকে সাজিয়েছিল ওর বিয়েতে। অ্যান্ড মানে নিশা বলছে তুমি বিশ্বাস করো দিদি, কোনোদিন কি এটা শুনেছো যে ভূতের জন্য কেউ অপেক্ষা করে? আমি সেদিনকে আমার হাজবেন্ডকে বলে শুয়েছিলাম রাত্রেবেলা ওর বিয়ে থেকে ফেরার পর, আজকে কাকিমা রাতে আসবে আমার সাথে একবার দেখা করতে, তুমি আমাকে ধরে থাকবে, কিন্তু আমি যদি ভয় পাই রাত্রেবেলা তুমি আমাকে ধরে থাকবে। তো বলছে তারপরে নাকি আর নিশার কিছু মনে নেই, নিশা তো ঘুমোচ্ছিল। এরপরে ওর হাজবেন্ড ওকে যখন ডাকে ওর তখন ঘুমটা ভাঙে। ওর যেটা বয়ান সেটা হচ্ছে যে ও নাকি দেখেছিল লাস্ট টাইম একবার কাকিমা এসেছিল এবং এসে বলেছিল যে আমি তোকে খুব জ্বালিয়েছি রে মা, আমি আর আসবো না, আমি আসছি, তুই আর তোর সন্তান ভালো থাকিস বলে নাকি সে চলে যায়। এবং নিশা নাকি ঘুমের ঘরে আধ ঘন্টা ধরে ওর হাজবেন্ডের হাতটাকে শক্ত করে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কন্টিনিউ কেঁদে যাচ্ছিল যে তুমি ভালো থেকো কাকিমা, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো, এরকম ভাবে ও নাকি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছিল। তো সত্যি কথা, মায়েদের মোড়েও শান্তি নেই না, মারা এরকমই হয়, মানে কত আশা, কত মানে মানে নিজের মেয়েকে বিয়ে সাজে দেখবে বলে নিজের মেয়েকে নিয়ে কত স্বপ্ন ছিল, এখন নিজের এমন শারীরিক এক যন্ত্রণা সে আর সহ্য করতে পারলো না, যাতে সে বাধ্য হলো সুইসাইড কমিট করতে। উনি কিন্তু বাঁচতে চাইছিলেন কিন্তু উনার শরীর পারমিট করেনি, উনি আর তাই জন্যই বাঁচতে পারেননি, এত যন্ত্রণা উনি আর সহ্য করতে পারছিলেন না। তো আজকে মাদার্স ডে, সেই জন্য আমি এই গল্পটা অনেকদিন ধরেই আমার কাছে পাঠিয়েছিল নিশা, বাট আমার বলা হয়নি। তা আজকে ভাবলাম প্রত্যেকটা মা, সেটা জীবিত মৃত যেরকমই হোক না কেন, মা সন্তানের জন্য কতটা চিন্তা করে, কতটা ফিল করে, কতটা ভাবে, সেটা মানে মা না হওয়া পর্যন্ত আমরা কেউ বুঝতে পারিনি, এটা ট্রু ফ্যাক্ট। আমি নিজে মা হওয়ার পর উপলব্ধি করেছি যে মা কেন সারাক্ষণ পেছনে টিক 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 করে, সারাক্ষণ খাবার নিয়ে পেছনে দৌড়ায়। আজ যখন আমার পেছনে দৌড়ানোর কেউ নেই, দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য difference, you know. So happy Mother's Day to everyone. সবাই ভীষণ ভাবে মাতৃত্বটাকে এনজয় করো, ভালো থাকো, এবং আমরা সন্তানেরা সকলে চেষ্টা করি মাকে খুব কেয়ার করতে, ভালো রাখতে। ওকে, সো হ্যাপি মাদার্স ডে ওয়ান্স এগেন। সবাই খুব ভালো থেকো। আমি যাবো আমার নেক্সট স্টোরিতে। আচ্ছা, কটা বাজলো বাবা? 1:30 বেজে গেছে। ওকে, চলো আরেকটা নেক্সট স্টোরিতে যাবো। আজকের যে নেক্সট স্টোরিটা বলবো সেই স্টোরিটাতে অবভিয়াস ব্যাপার যে নাম আমি বলবো না, নামটা ধরে নিচ্ছি কথার কথা, মধুমিতা। ওকে, সো এটা একটা মানে দারুণ সারপ্রাইজ আছে, লাস্টে গিয়ে বুঝতে পারবে যে গল্পটা লাস্টের এন্ডিং পার্টটা ভীষণ ইন্টারেস্টিং। ওকে, সো এই মধুমিতা যখন বিয়ে হয়, ও 2012-এর বিয়ে হয়েছিল। 2012-এ বিয়ে হওয়ার পরে মাত্র বিয়ের 6 মান্থসের মধ্যে ও কনসিভ করে যায়। ঠিক আছে, আমি মধুমিতা বলে ওকে অ্যাড্রেস করছি। আচ্ছা, তো 6 মান্থসের মধ্যেই ও যেহেতু কনসিভ করে গেছিল, স্বাভাবিকভাবেই তো নতুন শ্বশুরবাড়ি, তার মধ্যে শ্বশুরবাড়িতে তো সেরকম অর্থে কেউ ছিল না টেক কেয়ার করার জন্য। তো ও কি করে, মানে একদম মানে যেদিনকে ও জানতে পেরেছে যে শি ইজ পজিটিভ, ও যেহেতু জানতোই যে বাপের বাড়ি থেকেই বেবিটা হবে, তো সেই জন্য একদম ও ওখানেই চলে যায়, গিয়ে মার বাড়ি থেকেই ও ডাক্তার ফাক্তার সব দেখায়। ঠিক আছে,
আচ্ছা, প্রবাবলি ওর বাপের বাড়ি ছিল হচ্ছে আসানসোলে, এটা আসানসোলের ঘটনা, ঠিক আছে। আচ্ছা, তো ও বাপের বাড়িতে চলে যায়। তো 6 মান্থস মানে দুটো ট্রাইমস্টার ওর প্রেগন্যান্সির খুব স্মুথ কেটেছে, কোনো প্রবলেম ছিল না, না একটু মর্নিং সিকনেস, না কোনো কিছু, খুব একটা হেলদি প্রেগন্যান্সিতেও ছিল এবং প্রথম 6 মান্থস ওর একদম স্মুথ প্রেগন্যান্সি কেটেছে। ওকে, এইবার যখন 7th মান্থে ও পড়লো, এই 7th মান্থে ও পড়ার পর, যেহেতু বললাম না যে ও যখন 7th মান্থ চলছে, তার মানে একটা 12 মান্থসের গ্যাপ হয়ে গেল, এদিকে 6 মান্থস আর ওদিকে তোমার 6 মান্থস পরে ও প্রেগনেন্ট হয়েছে। সো 1 বছর বাদে ওদের অ্যানিভার্সারিটাও মানে ফার্স্ট অ্যানিভার্সারিটাও ছিল, আর তার সাথে সাথে 7 মাস, তো 7 মাসে সেই শ্বশুরবাড়ির স্বাদটাও মানে একই টাইমিংয়ে ওই দুটোই একসাথে পড়ে গেছে। তো দেখলো ওরা ভালোই হয়েছে, তাহলে চলো, ওর হাজব্যান্ড বললো যে আমি তোমাকে গিয়ে নিয়ে আসি, একবারে এখানে সবাই মিলে ফার্স্ট অ্যানিভার্সারিটাও সেলিব্রেট করে নেবো, স্বাদটাও হয়ে যাবে, দিয়ে তুমি আবার বাড়ি চলে যাবে, ঠিক আছে। তো সেই মতো ও চলে আসে, এবং যেহেতু সেই সময় হাজবেন্ড ওকে নিয়ে এসেছিল অত দূর থেকে, আসানসোল থেকে, তো সেই জন্য মানে ওর বাড়ি মানে শ্বশুর বাড়িটা আমি আর এক্স্যাক্টলি লোকেশনটা বলছি না, ওটা কলকাতার দিকে ধরে নাও কোথাও। তো এবার যেহেতু এতটা ডিস্টেন্স এসছে, তো ভাবলো ঠিক আছে 1 সপ্তাহ থেকেই যাই একটু হাজবেন্ডের সাথে, ভালো কথা। ও হাজবেন্ডের সাথে 1 সপ্তাহ সময় টময় কাটিয়ে আবার মোটামুটি ধরে নাও 1 সপ্তাহ পর ওই অ্যানিভার্সারি সেলিব্রেট করে সাতটাদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ও আবার ব্যাক করে বাপের বাড়িতে চলে যায়। তো এর আগে 6 মান্থস কিন্তু ও বাপের বাড়িতেই ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি স্মুথ, মানে কোনো রকম কোনো প্রবলেম হয়নি ওর। এইবার 7th মান্থে ও যখন ও বাড়িতে চলে গেল, তারপর ওখানে গিয়ে 1 সপ্তাহ পর থেকে ওর মধ্যে একটা অদ্ভুত প্রবলেম রাইজ করতে স্টার্ট করলো। কিরকম প্রবলেমটা, একটু ওর বাপের বাড়ির স্ট্রাকচারটা দিই। ওর বাপের বাড়ির মানে কিরম বলো তো, ধরো রুমটাতে তুমি ফার্স্ট ঢুকে একটা ওপেন ডাইনিং স্পেস, এবার ডাইনিংটা যেহেতু অনেকটা বড়, মাঝখানে ডাইনিং টেবিল আছে, ডাইনিং টেবিলের এপাশে না ডাইনিংয়েও ওদের একটা খাট আছে, আর সামনে ওপেন কিচেন। কাকিমা কি করতো, কিচেনে বসে বসে রান্না করতো, ডাইনিং এ খাবার টাবার রেডি করতো, আর ও কি করতো, ওই ডাইনিং এ যে খাটটা, ওই খাটটাতেই বসে থাকতো ম্যাক্সিমাম টাইমটা। কাকিমাকে সামনাসামনি দেখতে পেতো, মার সাথে গল্প টল্প করতে পারতো, যেটা হয় এই টাইমে মেয়েদের। তো সেরকম ও বসে আছে খাটের ওপর, মানে বসে থাকতো, আর ওই রকম কাকিমা কিচেনে কাজ করতো। আর ওই ডাইনিংটারই মানে এত বড় ডাইনিংটা বললাম তো, তারই প্যারালালি পরপর 3টে ওদের মেন বেডরুম। এইবার লাস্ট যে রুমটা মানে 3rd যে রুমটা, সেই রুমটার সামনাসামনি হচ্ছে খাটটা, আর যে ফার্স্ট রুমটা সেটার সামনাসামনি হচ্ছে ওদের কিচেনটা, মানে ওপেন কিচেনটা। এবার ওই ফার্স্ট রুমটা হচ্ছে অ্যাকচুয়ালি মধুমিতার নিজের ঘর। ওই রুমটা থেকে বেরিয়ে এসে মাঝখানের একটা রুম আছে, সেই রুমের ওই মাঝের রুমের ডোরটাকে ক্রস করে এই দিকের খাটটাতে, ডাইনিং এর খাটটাতে আসতে হতো। তো ওই মাঝের রুমের ঘরটাতে একটা খাট আর একটা সোফা আছে, আর মধুমিতা ঠিক অ্যাঙ্গেলে যেভাবে বসতো খাটটাতে, সেখান থেকে স্ট্রেট ওর রুমের খাটটা দেখা যায়, ঠিক আছে। এই হচ্ছে ওর মানে বাপের বাড়ির স্ট্রাকচারটা। সো নাও সেদিন সন্ধ্যেবেলা ও ফ্রেশ হয়ে এবার এসে বসেছে ওইখানে কাকিমার সাথে গল্প টল্প করবে বলে। তো কাকিমাও রান্না বান্না নিয়ে ব্যস্ত রয়েছে, কাকিমা রান্না করছে। মধুমিতা না হঠাৎ চিৎকার করে উঠে বসে, দিয়ে কাকিমা বলছে কি হলো কি হলো, বলছে তাড়াতাড়ি যাও তো আমার রুমে, একটু তাড়াতাড়ি লাইটটা জ্বালো তো। তো কাকিমা দৌড়ে হন্তদন্ত হয়ে গিয়ে রুমের লাইটটা জ্বালে দেখছে কিচ্ছু নেই, কোথাও নেই। তো সেদিনকে মধুমিতা কাকিমাকে কিছু বলেনি, খালি বললো যে কি জানি আমার তাহলে মনে হয় কিছু ভুল হয়েছে। সেদিন মধুমিতা দেখেছিল একটা মহিলা অবয়ব, মানে একটা মানুষের স্ট্রাকচার দেখলে সেটা মহিলা না পুরুষের অবয়ব সেটা তো বোঝা যায়। আর ওর রুমে একদম স্ট্রেট স্ট্রিট লাইট পড়ে, ঠিক আছে। তো কাজেই এটুকু বুঝতে ওর কোনো অসুবিধাই ছিল না যে ওটা একটা মহিলার আকৃতি। এবং আমরা সে এরকম ভাবে যদি হাত দিয়ে এরকম বডিটাকে এলিয়ে দিয়ে, মানে ওই বিষ্ণুর মতো যদি আমরা শুয়ে থাকি না, যেরকম ভাবে এইভাবে হাত দিয়ে আমরা শুই না, এমনি কে শুইনি, ওইভাবে মানে পরিষ্কারও দেখতে পাচ্ছে যে ওইভাবে ওই মহিলা স্ট্রাকচারটা শুয়ে আছে, আর তার চুলটা পুরো খোলা এবং এতটাই লম্বা, সেই চুলটা পুরো একদম খাটের নিচ অব্দি লুটিয়ে পড়েছে। তো এই ব্যাপারটা ও দেখেছিল সেদিনকে, এবং সেই জিনিসটাও বুঝতে পারছিল যে একদম তীব্রভাবে ওর দিকে একদম ডাইরেক্ট তাকিয়ে রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা ও ভাবে যে আমি কিছু হ্যালুসিনেট করেছি, তাহলে ভুলভাল কিছু দেখেছি, এরকম কিছু কি হবে। আর ও সেদিনকে ব্যাপারটা ইগনোর করে যায়। এর ঠিক 2 দিন পরে আবার সন্ধেবেলার দিকে ও ওই মাঝের ঘরটা ক্রস করে এবারে ডাইনিং এর এই খাটটাতে আসছে। বললাম না মাঝের ঘরটাতে একটা সোফা ছিল দরজার সামনাসামনি,
তো হট করে ও ক্রস করে বেরিয়ে চলে আসার পর ওর মাথায় স্ট্রাইক করেছে আমি কি দেখলাম, মানে এটা হয় না যে কেউ একটা ঘরে বসে আছে কি, কিন্তু এখন তো ঘরে বাড়িতে কেউ নেই, বাবা মা ও তোরা তিনজনই ওই বাড়ির মেম্বার, তো মা তো কিচেনে দেখতেই পাচ্ছে, তাহলে ওই ঘরে কে আছে। ও আরো দুটো পা পিছিয়ে আসে এবং অ্যাট আ গ্লান্স ও যখন তাকায় ও দেখে সোফার ওপরে একটা, মানে ওই যে অবয়বটাও দেখেছিল ওই মহিলা আকৃতি, সেটাই কিন্তু একটা বিরাট আকার সেটার, মানে এত লম্বা, মানে পুরো মনে হচ্ছে সেটা যেন ঘর জুড়ে এরকম লম্বা একটা আকৃতির, মানে পুরো ওইরকম একটা মহিলা অবয়ব বসে আছে। মানে মানে ও না চোখটা এরকম বন্ধ করে, ও তো জানেই যে একদম দেওয়ালের গায়ে হচ্ছে ওদের ফার্স্ট লাইটের সুইচটা, ও জাস্ট টাক করে সুইচটাকে অন করে দেয় এবং দেখছে ঘরের ভেতর কিছু নেই। তো সেদিনও কাকিমা, ও বুঝতে পেরেছে ও ভয় পেয়েছে, তো কাকিমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তো ও বলছে যে না মা কিছু হয়নি, তো আমি মনে হয় অনেক কিছু হ্যালুসিনেট করছি, খুব বেশি চিন্তা করছি। এবার এদিকে আস্তে আস্তে তো ওর অলরেডি 8 মান্থ চলছে তখন। এরপরে ঠিক তার 2টো রাত্রি পর এমনিতে ও কাকিমার সাথে শুতো, এর ঠিক 2টো রাত্রি পর একটা মানে সাংঘাতিক ঘটনা ঘটেছে। সাংঘাতিক বলতে ও শুয়ে আছে, কাকিমা মূলত ওর দিকেই ফিরে শুয়ে থাকে। এবার সেদিনকে যা হয়, একটা মানুষ সারাদিন কাজ করেছে, খেটেছে খুঁটেছে, এবার তারও তো একটা টায়ার্ডনেস থাকে শরীরে, তো কাকিমা জাস্ট অন্যদিকে ফিরেছে, ওর না কিছুতে ঘুম আসছিল না মধুমিতার, ও শুয়ে সমানে উস্কুস উস্কুস করছে, সমানে এপাশ করছে ওপাশ করছে, মানে যেটা হয় প্রেগনেন্সির সময়, এমনিতেই তো রাতে ঘুম হয় না ঠিক মতো। তো এরকম সময় হঠাৎ করে ওর কিরম মনে হলো যেন ওপর থেকে একটা আওয়াজ আসছে। হ্যাঁ, মানে ও শুয়ে আছে, ওপর থেকে সিলিং এর দিক থেকে একটা আওয়াজ আসছে। ও বলছে দিদি আমি জাস্ট চোখটা খুলি এবং আমি দেখতে পাই একটা মুখ, ঠিক আছে, এবং সেই মুখটা পুরো সিলিংটা জুড়ে, মানে ওই যে মহিলার অবয়বটাও দেখতে পাচ্ছিল, সেই যে মহিলার ওই প্রকট দৃষ্টিটাও দেখতে পাচ্ছিল, ওই যে ফেসটাও দেখতে পাচ্ছিল, পুরো সিলিং জুড়ে ওইরকম বড় একটা মুখ, এবং ওই মুখটা মানে জাস্ট চোখের পলকে পুরো বুঝতে পারলো পুরো জিনিসটা, এইভাবে পুরো জিনিসটা যেন ওর ওপরে এসে ধপ করে পড়ে গেল, মানে ওই জিনিসটা যেন ওর ভেতরে এরকম যদি ঢুকে যায় যেরকম হবে না, পুরো ওই জিনিসটা মানে এরকম করে, মানে এই জিনিসটা এইভাবে এসে অ্যাজ ইফ পুরো ওর ভেতরে যেন ঢুকে গেল, পুরো জিনিসটা যেন শুষে গেল ওর ভেতরে। তো এইটার পর প্রচন্ড ভয় পায়, ও পুরো চিৎকার করে উঠে বসে কাকিমাকে মানে বলে বিষয়টা, এবং কাকিমা তখন বলে যে তুই বোধহয় কোনো কারণে ভয় পেয়েছিস, বা ঠিক আছে চল আমি কালকেই তোকে নিয়ে যাব, গা বাঁধিয়ে দেবো, এইসব বলেন টলেন। পরের দিনই ওকে গা বাঁধাতে কি নিয়ে যাবে, মানে তার কিছুক্ষণের মধ্যে, মানে এই ঘটনাটা যখন ও ফিল করলো তার কিছুক্ষণের মধ্যে ওর জল ভেঙে যায়, তখন ওর 8 মান্থ চলছে, ঠিক আছে, জল ভেঙে যায়। তো ওকে তো সঙ্গে সঙ্গে তখন হসপিটালে নিয়ে যেতে হয়। হসপিটালে যাওয়ার পর ওকে ডক্টর দেখে বলে যে ঠিক আছে, মানে ডক্টর একটুখানি ওই এত আর্লি সার্জারি করতে নাকচ করে দিয়েছিলেন, উনি বললেন আমি কিছু মেডিসিনাল সাপোর্ট দিয়ে দিচ্ছি, যে পরিস্থিতিতে আছে ওকে একদম বেড রেস্টে রাখুন, আমি আর কয়েকদিন পরে অপারেশন করব। তো ঠিক আছে, তারপরে মোটামুটি মানে মেডিসিনস নিয়ে ও অলমোস্ট একটু ঠিকঠাকই ছিল কিছুদিন, তারপরে ওর সিজার হয়ে গেল। এবার সিজারের পর মোটামুটি ওর একটা 7 দিনের প্যাকেজ ছিল ওখানে ওই নার্সিং হোমে, তো 7 দিন পরে ও বাড়িতে চলে আসে। 7 দিন পরে ও বাড়িতে এসছে, কিন্তু তখনও তার মানে আতুরও ওঠেনি, সবে মাত্র বাড়িতে এসছে। এইবার 7 দিন পর থেকে, মানে যতদিন নার্সিং হোমে বাচ্চাটা ছিল হি ওয়াজ অল রাইট, ঠিক আছে, কোনো প্রবলেম ছিল না, বাচ্চাটাকে মাঝে মাঝে মার কাছে আনা হতো, ফিড করতে চলে যেত। বাচ্চাটা বাড়িতে আসার পর থেকে বাচ্চাটা মানে একটা অদ্ভুত বিহেভ করতে শুরু করে। এটা বলা তো উচিত নয়, কিন্তু একটা এত ছোট বাচ্চা, মানে ওর মাই আমাকে গল্পটা যখন বলছে, আমাকে বলছে যে দিদি আমি মা হয়ে বলছি যে ওরকম কোনো বাচ্চা খেতে পারে না, অত খাওয়া সম্ভব না একটা বাচ্চার পক্ষে। বলছে আমার ন্যানের প্যাকেট এরকম একটা প্যাকেট একদিনে শেষ হয়ে যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে। মানে বুকের দুধ সে টানা পুরো টোটালি বন্ধ করে দিয়েছে, বুকের দুধ তো সে টানছেই না, ছেড়েই দাও। কিন্তু কি করছে, যেই আমরা গোলা দুধ তুলে মানে ওই যেগুলো দেয় না তোলা দুধ যেটাকে বলে, ওটা যখনই গুলে দেওয়া হচ্ছে তখনই সে প্রচুর পরিমাণে, মানে এত মানে বোতল ওরকম ভাবে কোনো ছোট একটা 7 দিনের বাচ্চার পক্ষে ওইরকম ভাবে দুধ খাওয়া নট পসিবল, জাস্ট নট পসিবল। কেননা ওই মানে বলছে যে দেখো আমাদের এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমরা সব মায়েরাই জানি যে ছোট বাচ্চারা কি হয়, ওরা অত একটানা খেতে পারে না। মূলত ওরা যেটা করে যে খুব অল্প অল্প করে একটু করে সাক করে, একটু করে 1 বোতল দুধ হয়তো 3 বারে খেলো, একবার করে হিসু হয়ে যায়, একবার করে পেটটা খালি হয়ে যাবে, আবার খাবে। তো
তো ওটা মানে একটা ভীষণ কিউট ফেজ অফ কিডস, মানে আমার ইনফ্যান্টসদের অ্যাকচুয়ালি খুব খুব মানে এনজয় করেছিলাম আমি ওই টাইমটা দুজনের ক্ষেত্রে। যাই হোক, তো বাচ্চাদের ক্ষেত্রে তো ওটাই হয়, কিন্তু এইটা ভীষণ নর্মাল একটা ব্যাপার ছিল যে একটা বাচ্চা সে 7-8 বার করে এরকম ভর্তি ভর্তি বটল বটল দুধ খেয়ে নিচ্ছে, আর তার সাথে কোনো মানে মিল্ক তো সে টানছেই না, ব্রেস্টফিড তো সে করছেই না। আর আরেকটা অদ্ভুত ব্যাপার, সে কিরম না বড় বড় করে একটা চোখ মানে তাকিয়ে, মানে একটু মেন্টালি রিটার্ডেড বাচ্চা হলে যেরকম ভাবে অদ্ভুত ভাবে সে চারিদিকে তাকায় ঘুরিয়ে ঘুরিয়ে, বাচ্চাটা ওরকম ভাবে চারিদিকে তাকাচ্ছে। তো এবারে আস্তে আস্তে কাকিমার মানে মায়ের মানে মধুমিতার মায়ের খুব ভয় লাগতে শুরু করে। তো কাকিমা তখন পরের দিনকে কাকুকে বলে যে আমার না ভালো ঠেকছে না, এরা কি কেমন বিহেভ করছে বাচ্চাটা, তো তুমি ওকে একবার মসজিদে নিয়ে যাও তো। তো পরের দিন ভাবো, আমরা ওই 7-8 মাসের বাচ্চাকে কখনো বাড়ি থেকে বার করি, কিন্তু কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ওই 8 মাসের বাচ্চাটাকে নিয়ে ওরা মসজিদে গেছে। তো উনি না মানে একদম সেরকম মুড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে। তো উনি দেখে বলছে হ্যাঁ ওর ওপর তো একটা ছায়া আছে, তো বিশেষ কিছু আর বলতেও পারেনি, একটু ওই জল পোড়া ফল পোড়া দিয়ে মাথায় এরকম ঝেড়ে টেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ওর বাড়ি চলে এসেছে, কিন্তু এক বেলা বোধহয় বাচ্চাটা কাঁদছিল না, একটু ঠিক ছিল। তারপর বাচ্চাটা এমন তারস্বরে চিৎকার শুরু করেছে, সেই বাচ্চাকে আর থামানো যায় না, তো থামানোই যায় না, ঠিক আছে। মানে সে বাচ্চা তখন চিৎকার করে তারস্বরে কেঁদেই যাচ্ছে, আর ওরকম যতবার খাবার দেওয়া হচ্ছে ততবারই খাচ্ছে, আর ওরকম মানে খালি গোল গোল করে বড় বড় করে তাকাচ্ছে, আর অদ্ভুত ভাবে একটা বিকৃত ভাবে সমানে মানে সে গলা ফুঁড়ে ফুঁড়ে কাঁদছে। তো এইবারে যেটা হয় যে সেটা একটা উইকেন্ডস ছিল, ওই উইকেন্ডসে ওর হাজবেন্ড এবং মানে মধুমিতার দিদি জামাইবাবু ওরা থাকতো হচ্ছে মানে বীরভূম জেলার রাজনগর বলে একটা জায়গাতে। সেই বীরভূম জেলার রাজনগর থেকে ওরা বাচ্চাটাকে দেখতে এসেছিল। তো এবার ওরা যখন আসে, ওর দিদি আর জামাইবাবু না বাচ্চাটাকে দেখে পুরো মানে বমকে যায়, বলে কি এই বাচ্চাটা এরকম করছে কেন, মানে ওরাও বুঝতে পারে যে বাচ্চাটা কোনো নর্মাল বিহেভ করছে না বা বাচ্চাটার কিছু প্রবলেম আছে। তখন ওর জামাইবাবু বলে রাজনগরে নাকি, আমি ঠিক জানি না, বীরভূম রাজনগর থেকে যদি কেউ শুনছেন তাহলে হয়তো বলতে পারবেন, ওখানে নাকি একজন পীর সাহেব আসেন প্রতি বছর, একবারই আসেন নাকি উনি বছরে, এবং একটা বিরাট বড় মেলা বসে। সেই মেলাতে নাকি আগের দিন থেকে রাত থেকে সব তাবু খাটিয়ে খাটিয়ে পীর বাবার সাথে দেখা করবে বলে নিজেদের জায়গা ধরে রাখে, এরকম সব ব্যাপার, ঠিক আছে। তো সেই পীর বাবার দেখা পাওয়াই খুব মুশকিল, কিন্তু মানে খুব লাকিলি, তো ওই জামাইবাবু তখন বলছেন যে খুব লাকিলি মানে এই যে টাইমিংটাতে এই ঘটনাটা ঘটেছে, মানে ওই বাচ্চাটা যখন 7 থেকে 10 দিন বয়স, তার মাঝামাঝি যে টাইমিংটা, সেই টাইমটাতেই ওদের ওখানে ওই মেলাটা শুরু হয়েছে। আর ওই বীরভূমে ওই পীর বাবা এসছে, মানে যেটা উনি ইয়ারলি আসেন। এটা যদি বছরের অন্য কোনো সময় হতো তাহলে উনি অ্যাভেলেবেল থাকতেন না সেই সময়, কিন্তু লাকিলি ওই টাইমে পীর বাবা এসছেন তখন ওখানে রাজনগরে। তো রাজনগরে ওই জামাইবাবুরই এক বন্ধুর বাড়িতে পীর বাবা স্টে করেন মেলার কটা দিন। তো সেই তখন উনি বলেন যে তাহলে আমরা আর একদম বিলম্ব না করে চলো গাড়ি করে বেরিয়ে যাই, একমাত্র উনিই হয়তো পারেন কোনো কিছু ঠিকঠাক করতে। তখন এবার ওরা গাড়ি করে তো রাজনগরের উদ্দেশ্যে যায়। তো রাজনগরে যখন যায়, ওই পীর সাহেবের সাথে ওই বন্ধুর বাড়িতেই ওরা একদম ডিরেক্ট দেখা করতে যায়। উনি আবার মহিলাদের সাথে কথা বলেন না, তো উনার এক সাকরেদ আছে, সেই সাকরেদকে উনি সব বলে দেন, ওই সাকরেদ উনার কথাটাই বলে আর কি। তো ওই যখন যায়, মধুমিতাকে একটু দূরে বাচ্চাটাকে কোলে নিয়ে বসতে বলে। এবার উনি না এরকম হাতের মধ্যে কি সব নিয়ে এরকম কি মন্ত্র পড়ছেন, আর যতবার উনি মন্ত্র পড়ছেন আর ফু দিচ্ছেন একবার করে এরকম করছেন, আর ততবার না বাচ্চাটা কেমন থরথর করে কেঁপে উঠছে, বাচ্চাটা কেমন থরথর করে কেঁপে উঠছে। তো এটা ফিল করতে পারছে, যেহেতু বাচ্চাটা তো কোলে রয়েছে ওর, যতবার উনি ওইখানে ফু দিচ্ছে আর ততবার বাচ্চাটা কেঁপে উঠছে। এইবার উনি ওর মাকে মধুমিতাকে কিচ্ছু বলেননি, শুধু একটা তেল দিলেন, বললেন এই তেলটা প্রতিদিন নিয়ম করে মাথায় তোমাকে মাখতে হবে, এবং তুমি নিজে মাথায় তেলটা মাখার পর ওই হাতটা বাচ্চার মাথাতে বুলিয়ে দেবে, ঠিক আছে। তো এটা একটা বলেন, আর এমনি বাচ্চা এবং মায়ের জন্য একটা করে গলার, একটা করে পায়ের, 2টো করে তাবিজ বেঁধে দেয়। আর তার সাথে আর একটা জল পোড়া দিয়েছিল, যেটাতে করে স্নান করতে বলেছিল, যে ওটা দিয়ে দিয়ে স্নান করতে হবে। তো ঠিক আছে, এবার ওখান থেকে যখন ওরা ফিরে চলে আসে, তখনও কিন্তু মধুমিতা আর ডিটেলস এর বাইরে কিছু জানে না, কারণ উনি মানে ওই পীর বাবা বা পীর সাহেব আর কিছু মধুমিতা বা তার ফ্যামিলিকে সেই সময় আর বলেনি। এবার ওরা তো চলে আসে ওখান থেকে, প্রায় মাসখানেক হয়ে গেছে ও ওই তেলটা ব্যবহার করছে আর ওই জল পোড়াটা দিয়ে দিয়ে স্নান করছে। বলছে দিদি আমি ফিল করলাম মানে জিনিসটা যাই কিছু একটা আমি ছিল আমার সাথে, ঠিক আছে, সেই জিনিসটা আমি যেদিন থেকে মাথায় তেল দেওয়া শুরু করলাম সেদিন থেকে আমি ফিল করতাম
যে আমার পায়ের কাছে মনে হয় কেউ বসে আছে, ঠিক আছে, আমার পায়ের কাছে কেউ একটা বসে আছে। আচ্ছা, আস্তে আস্তে আরো দিন 15 কাটার পর ও ফিল করতে থাকে যে যে জিনিসটা আছে সেই জিনিসটা পর্দার বাইরে, ওর বাড়ির পর্দার বাইরে, মানে বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছে ঘরে, সেই জিনিসটা ভেতরে ঢুকতে পারছে না। মানে প্রথমে তো পুরো মনে হয়েছিল ভেতরে ঢুকে গেছে জিনিসটা, আস্তে আস্তে ও ফিল করলো সেই জিনিসটা পায়ের কাছে বসে আছে। আরো যত ওই তেলটা ও ইউজ করতে থাকে, যত ওই জলপোড়াটা ইউজ করতে থাকে, এবার ও ফিল করতে থাকে যে ওটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কিন্তু পুরোপুরি জিনিসটা ও বুঝতে পারছে যে কোনো একটা জিনিস থেকে ও প্রোটেকশন পেয়েছে। আস্তে আস্তে বাচ্চাটাও ডেভেলপ করছে, কেননা বাচ্চাটা কি হচ্ছিল, অত দুধ খাচ্ছিল ঠিকই, কিন্তু বাচ্চাটা পুরো এরকম শীর্ণকায় হয়ে যাচ্ছিল যত দিন যাচ্ছিল। আর তার সাথে সাথে বাচ্চাটার সাথে সাথে মাও ওরকম পুরো শীর্ণকায় হয়ে যাচ্ছিল। যাই হোক, তো আস্তে আস্তে এরকম যখন রিকভার করছে, একটা প্রোটেকশন ওদের আছে, ওরা বুঝতে পারছে, কিন্তু পুরোপুরি ভাবে যে মুক্ত হয়েছে তা নয়। এই সময় হঠাৎ করে একদিন মধুমিতা রাত্রবেলা স্বপ্ন পায়, মা তারার স্বপ্ন পায়, ঠিক আছে। এবং সেখানে ও দেখছে লাল পা সাদা শাড়ি পরে ওই মাতৃরূপী একজন, ঠিক আছে, সে ঘুরে ঘুরে ওকে পুরো তারাপীঠের মন্দিরটা দেখাচ্ছে। বলছে ওটা কিন্তু ফার্স্ট টাইম ও মন্দির দেখছে, ও এর আগে কোনোদিন তারাপীঠ যায়নি। ওকে, ও পুরো ঘুরে ঘুরে ওই মানে মহিলা, মানে ওই মাতৃরূপী যিনি আছেন ওই সাদা শাড়ি পরা, উনি পুরো ঘুরে ঘুরে মন্দিরটা দেখাচ্ছেন। দেখিয়ে একটা কোনায় নিয়ে গিয়ে একটা জবা গাছ দেখাচ্ছে, দিয়ে বলছে এইখানে জবা ফুল আছে, এই ফুলটা পেরে পুজো দিয়ে ওটা দিয়ে তুই তাবিজ করে নিজে পড় আর নিজের সন্তানকে পড়া, দেখ তুই ভালো হয়ে যাবি। বলছে আমি না দিদি আর একদমই ধৈর্য ধরলাম না, মানে আমি এমনি যা তেল মাখছি যা করছি, কিন্তু আমি তার সাথে সাথে একদম আমার ফ্যামিলিকে বললাম ট্রিপ প্ল্যান করতে, আমরা তারাপীঠে চলে গেলাম। বলছে আমি ওখানে গিয়ে পুরো স্টান্ট যে এটাও কি কখনো পসিবল হতে পারে, এটাও কি কখনো হয়, আমি যে জায়গায় কোনোদিন কখনো যাইনি, আমি অবিকল সেই মন্দিরটা, মানে উনি আমাকে যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন তারা মা মন্দিরটা, আমি পুরো দেখছি একদম মন্দিরটা সত্যি সত্যি সেরকম। এবং যেখানে জবা গাছটা দেখিয়েছিল সেখানে জবা গাছটাও আছে, সেখান থেকে ও জবা ফুল পারে এবং সেই ফুল দিয়ে ও মায়ের কাছে পুজো দেয়। সেই ফুল নিয়ে এসে ও এখানকার মন্দিরে দিয়ে দুটো তাবিজ বানিয়ে একটা নিজে পড়ে, একটা নিজের ছেলেকে পড়ায়, এবং তারপরে ও পুরো রিকভার্ড হয়, ঠিক আছে। তো এইবার বলি, ওই যে পীর বাবা ছিলেন, সেই পীর বাবা মূলত এত ওনার ক্লায়েন্টস থাকতো, তো কাউকে ফলো আপ করার মতন তো অবভিয়াস ব্যাপার যে ওনার কাছে আর সময় থাকতো না, কারণ উনি বছরে সারা বছর ঘুরে ঘুরে বেড়াতেন এবং সব জায়গাতেই বছরে একবার করেই উনি আসেন। তো উনি নাকি ওনার সাকরেতকে পাঠিয়ে ওর জামাইবাবুর বাড়ি থেকে খবর নেওয়া করিয়েছিলেন যে ওই মেয়েটি এখন কেমন আছে। তার কারণ হচ্ছে উনি পরবর্তী ক্ষেত্রে বলেছিলেন যে ওকে ছেনি ভূতে পেয়েছে। ছেনিভূত মানে হচ্ছে কিছু কিছু মানুষের হয় না যাদের মাছের থেকে মাছের ডিম বেশি প্রিয় হয়, ছেনিভূত হচ্ছে তাই। মানে যদি তোমার মানে বড় মানুষের থেকে বা বড় মানুষকে পজেস করার থেকে বাচ্চাদের ওপর ওদের অ্যাট্রাকশনটা মেনলি থাকে, গর্ভবতী মহিলা দেখলে ওরা বেশি অ্যাটাক করে, একে বলে ছেনিভূত। তো ওই শ্বশুর বাড়িতে ও যখন গেছিল, উনি যেটা বলেছিলেন যে ও নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা অন্য জায়গায় গেছিল এবং তাদের বাড়ির পাশে বাঁশ ঝাড় আছে। তো তখনও বুঝতে পারে ওর শ্বশুর বাড়িতেও যখন গেল না ওই কয়েকদিনের জন্য স্বাদ খেতে, তখন ওর বাড়ির পাশে একটা বাঁশঝাড় আছে, সেই বাঁশঝাড় থেকেই মেনলি ওই জিনিসটা, ও কোনো একদিন দুপুরবেলা চুল খুলে শুয়েছিল বাড়িতে, আর চুল বেয়ে ওই জিনিসটা ওর সাথে সাথে চলে এসেছে ওর বাপের বাড়ি অব্দি। এবার তার কিন্তু মেন ফোকাসটা ছিল ওর পেটের বাচ্চাটা, ওর ফোকাস কিন্তু ওর মায়ের ওপর ছিল না, ও শুধু ওর চুলের মধ্যে করে ওর সাথে সাথে ওর বাপের বাড়িতে চলে এসেছিল এবং ওর মেন অ্যাটাকটা ছিল হচ্ছে বাচ্চাটার উপরে। ও বাচ্চাটাকে মেরে ফেলতো, তারপরে হয়তো মাটাকেও মেরে ফেলতো, কিন্তু মেন টার্গেটটা ছিল ওর বাচ্চাটা। তো বলে, এবং পরবর্তী ক্ষেত্রে ওই জন্য ওই মাথায় পীর সাহেব ওই তেলটা দিয়েছিলেন যে তেলটা মাখতে মাখতে আস্তে 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 ওকে কাটাতে হবে। এবং আরো মারাত্মক ঘটনা শুনবে, মানে পরে ও যখন ওর শ্বশুর বাড়ির পাড়াতে গেছে, মানে যখন পরবর্তী ক্ষেত্রে এইসব কথা আলোচনা করেছে সবার সাথে, যখন বলেছে, তখন ওর পাড়ার লোকেরা ওকে বলেছে, হায় হায়, এ কথা তোমাকে কেউ আগে বলে দেয়নি, তুমি ওই বাঁশবাগানের দিকে, তুমি জানলার দিকে মাথা করে শুয়েছো পোয়াতি অবস্থায়, ওই বাঁশবাগান তো মারাত্মক বাঁশবাগান। এখন অবশ্য সে বাঁশবাগান আর নেই, ও বললো যে ওটা কেটে গ্যারেজ ফ্যারেজ করে দিয়েছে ওখানে, আমি তো এটা বেশ কিছু বছর আগের কথা বলছি। বলছে এই বাঁশবাগানের মানে গল্প শুনলে ভয়ে গা সিটিয়ে যায়। বলে জানো কদিন আগে এরমও একটা ঘটনা ঘটেছে যে দুই বান্ধবী, একজন বেপাড়ায় থাকে, একজন এই পাড়ার লোক, ঠিক আছে, মানে এই বাঁশবাগানটা যেখানে, সেই পাড়াতে যিনি থাকেন
তার সাথে আর একজন বেপাড়ার বান্ধবী দেখা হয়েছে। তো যে যে বাইরে থেকে এসেছিল এই পাড়ার উপর দিয়ে যে যাচ্ছিল সে সেই মোমেন্টে প্রেগনেন্ট ছিল। তো দুই বান্ধবীর মধ্যে কথা হয়েছে, ওই বাঁশবাগানটার সামনে দাঁড়িয়ে দুজনের মানে দুজনের মধ্যে একটা কথোপকথন হয়েছে। মানে এ বলছে আর কি যে জানিস আমি রিসেন্ট কনসিভ করেছি, তো একদিন আসিস না আমাদের বাড়িতে। আর এই যে মানে মেয়েটি মানে যার আর কি ওই পাড়াতেই বাড়ি, সে তখন ওকে কাউন্টারে বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি নিশ্চয়ই আসবো, একদিন দেখা করবো তোর সাথে, হ্যাঁ তুই ভালো থাকিস, যা এখন তুই বাড়ি চলে যা, আমি আসবো একদিন তোর বাড়িতে, বলে যে যার বাড়ি চলে গেছে। এইবার মানে ওই মেয়েটা তো অন্য পাড়াতে থাকে, সে তো যে কনসিভ করেছে সে তো চলে গেছে। এবার সে মানে প্রায়শই একে বলতো যে তুই আসিস না কেন, আসিস আসিস। তো এ কোনোদিনই ডিউরিং প্রেগনেন্সি ওর বাড়িতে যায়নি। পরে যখন ওর বাচ্চা টাচ্চা সুস্থভাবে হয়ে গেছে, পরে ওর বাচ্চা দেখতে গেছে, তখন ওকে বলছে আমি কেন আসিনি জানিস ডিউরিং প্রেগনেন্সি, হ্যাঁ আমি এখন তোর বাচ্চাটা একটু বড় হওয়ার পর তারপরে এলাম, কারণ আমি ওই যেদিন তোর সাথে আমার বাঁশবাগানের সামনে দাঁড়িয়ে কথা হলো, তুই যেদিন আমাকে বললি যে আসিস আমি আমার বাড়িতে আমার সাথে দেখা করতে আসিস, সেই দিন রাত্রির থেকে আমি কন্টিনিউ খালি আমি স্বপ্ন দেখছি ওই বাঁশ গাছের ওপরে একজন লম্বা পা ঝুলিয়ে বসে আছে আর বলছে কি এ কিরে বান্ধবীর বাড়ি চল না, ওর পেটেরটাকে খাই, একটু চল না বান্ধবীর বাড়ি একটু পেটেরটাকে খাই। মানে আমার গায়ে কেমন অদ্ভুত একটা ইরিটেশন ফিল হচ্ছে, সিরিয়াসলি মানে এরকমও হয়। তো ও বলছে আমি এত ভয় পেয়ে গেছিলাম, মানে আমি বুঝতেই পেরেছিলাম যে ওই মুহূর্তে আমি যদি তোর বাড়িতে আসি ওই জিনিসটা তোর সাথে সাথে চলে আসবে আমার পেছন পেছন। তো আমি চাইনি কি তোর কোনো ক্ষতি হোক। তো তারপরে যখন ওদের মানে বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা মোটামুটি আঁতুর ফাতুর কেটে গেছে, তারপরে ও গিয়ে দেখা করে এসছে বাচ্চাটার সাথে, মানে যখন ও বুঝেছে যে এবার বিপদটা একটু কেটে গেছে। তো ওই বাঁশবাগানটা নাকি এইরকম মারাত্মক ছিল, ঠিক আছে। সো আশা করি এই ইনসিডেন্টগুলো তোমাদের ভালো লাগছে, আমার তো দুর্ধর্ষ লেগেছে। আরো দুটো ইনসিডেন্ট বলবো আজকে। আচ্ছা একটা পজেশনের গল্প বলি, একটু অন্যরকম হবে, তারপরে আবার লাস্ট একটা মারাত্মক ঘটনা বলবো। আচ্ছা একটা কথা বলে নিচ্ছি যে আমাদের এই সপ্তাহের ব্লগ চ্যানেল আমার বগল চাচার উপাখ্যান, যেটা আমি বলেছিলাম যে আমি এই সপ্তাহে আপলোড করে দেবো, তোমরা অলরেডি ম্যাক্সিমাম যদি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা প্লিজ প্লিজ আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা ক্লিক করে তোমরা চলে যাও এবং দেখে নাও বগল চাচার উপাখ্যান। উনি কত সুন্দর মিষ্ট ভাষায় একজন অ্যাডমিন হওয়ার যোগ্যতা রেখে আমাকে কত কিছু ইনস্ট্রাক্ট করছিলেন। সো ইউ শুড গো and check once, okay? So আমি ওনার সাথে ওনার ব্যাপারে আর একটি কথা বলে আমার লাইফ স্পয়েল করতে চাই না। আমি এবার যাবো আমার থার্ড স্টোরিতে। আচ্ছা কে কে লিখছে, শ্রেয়া ইউ আর অ্যান অ্যামেজিং ন্যারেটর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা এবার যাব হচ্ছে দেবপ্রিয় সাহার একটা গল্প। গল্পটা ছোট্ট কিন্তু এই গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে, একটা কারণ আছে ভালো লাগার, সেটা হচ্ছে বলছি দেবপ্রিয় সাহা মানে ওর বড় পিসির একটা মানে হি ইজ ফ্রম চন্দননগর, ওর বড় পিসির একটা ঘটনা শেয়ার করেছে আমার সাথে। ওর বড় পিসি এই মুহূর্তে আর বেঁচে নেই, বড় পিসির বিয়ে হয়েছিল, মানে প্রথম যখন বড় পিসি বিয়ে হয়ে যায় তখন একদম কালীঘাটের যে কালী মন্দিরটা তার একদম আশপাশেরই একটা গলিতে তোমার চেতলার দিকে ওনার একটা বাড়িতে বিয়ে হয়। আচ্ছা তো সরি, তো ওখানে চেতলার ওই বাড়িতে ওরা যখন মানে উনি প্রথম যখন গিয়ে উঠেছিলেন তখন এখন ওই বাড়িটা প্রমোটিংও হয়ে গেছে, তখন ছিল হচ্ছে সেই আগেকার দিনের মতন স্ট্রাকচার, বুঝলে তো। বাড়িতে ঢুকেই একটা বিরাট বড় চাতাল, সেই চাতালের সাইডে একটা বিরাট বড় চৌবাচ্চা, সেই চৌবাচ্চাতেই ওদের বাড়ির মানে যাবতীয় সমস্ত কাজকর্ম সবকিছু হতো। এবং ওর বড় পিসি যখন প্রথম বিয়ে হয়ে গেছে তখন একদম বাচ্চা একটা শান্ত মিষ্টি স্বভাবের মেয়ে, একদম ছোট্ট একটা মেয়ে, তো খুব মানে কি বলবো আদুরে আদুরে বাবা মার এরকম টাইপের। এবং সে যখন গেছে না বিয়ে হয়ে ওই বাড়িতে কথাই বলে না, একদম সেই লজ্জায় মাথা নিচু করে থাকে সব সময় এরকম। তো এই বিয়ের কিছুদিনের মধ্যেই ওর বড় পিসর কয়েকজন বন্ধু ওদের বাড়িতে ঘুরতে এসছে। তো এসছে যথারীতি, তারা এলে এবার কিছু তো আতিথেয়তা করতেই হয়। তো সেদিনকে বিকেলের দিকে বড় পিসি উনার শাশুড়ি টাশুড়ি সবাই মিলে একটুখানি হাতে হাত লাগিয়ে লুচি তরকারি সব রেডি টেডি করেছে, সব খাওয়া দাওয়া হয়েছে। এবার ওরা সব সন্ধ্যাবেলা বসে পিসুর বন্ধুদের সাথে গল্প করছে, আর ও শাশুড়ি ওকে বলেছে যে যাও তুমি তাহলে একটু এই বাসন কোসনগুলো একটু ধুয়ে নাও, মানে যেগুলোতে ওরা খাওয়া দাওয়া করলো। তো ও একটু সন্ধ্যা হয়ে গেছিল তখন, তো ওই চৌবাচ্চার দিকে ও ওই বাসন কোসনগুলো ধুতে গেছিল। তো তারপরে তো ও চলে আসে,
পরের দিন থেকে সেই মিষ্টি অত শান্ত স্বভাবের মেয়েটির মধ্যে এক অসম্ভব উগ্রতা নোটিস করা যায়। মানে সে মানে বাড়িতে সবার সাথে খ্যাকা খ্যাকা করে কথা বলছে, চোখ বড় বড় করে কথা বলছে, আঙ্গুল তুলে তুলে কথা বলছে, চিৎকার করে করে কথা বলছে, মানে খুব রুড ওর বিহেভিয়ার। এবার রাতারাতি একটা মেয়ে বা একটা বউ, ও তো দেখছে ওরা বাড়ির সবাই যে তার স্বভাবটা কিরকম বা সে কিরকম রুচির মানুষ। তো হঠাৎ করে রাতারাতি সেই মানুষটা এত পাল্টে যেতে পারে, হঠাৎ করে সেই মানুষটার মধ্যে এত চেঞ্জেস আসতে পারে রাতারাতি। তো ওরা তো সবাই পুরো স্টান্ট। এইবার যাই হোক, তো প্রথম দিনটা তো এরকম গেল। পরের দিনকে রাত্রেবেলা, মানে সেদিনকেই রাত্রেবেলাতে যখন ওনার হাজবেন্ডের সাথে ও কথা বলছে, রাত্রেবেলা ওর হাজবেন্ডের কাছে আবদার করছে যে আমাকে একটু মাংস এনে দেবে, কালকে আমি মাংস খাবো। তো ওর হাজবেন্ড বলছে সবই তো বুঝলাম, তুমি খাবে ঠিক আছে, কিন্তু তুমি এক তো চিৎকার করছো কেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার গলাটা এরকম লাগছে কেন। তখন বলছে যে কেমন লাগছে কেমন লাগছে, মানে উনি ভীষণ উদ্ধতভাবে চিৎকার করছেন। ঠিক আছে, তো যাই হোক, আমি আর বেশি চিৎকার করে দেখাচ্ছি না, কেননা আমার এমনিতেই আজকে প্রচন্ড ঠান্ডা লেগে আছে, এরপরে চিৎকার করলে গলাটা পুরো ক্র্যাকড হয়ে যাবে। আচ্ছা, তো বলছে কেমন 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 করে চিৎকার করছে। তো এবার ওর হাজবেন্ড না ভয় পেয়ে আর কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়েছে। পরের দিনকে ওর হাজবেন্ড বেশ বেরিয়ে মোটামুটি মানে 1 কেজির ওপর মাংস নিয়ে এসছে। বলছে সে কি অদ্ভুত, মানে বৌমার এরম আচরণ দেখে শাশুড়ির তো মাথায় হাত, যে পুরো ওই 1 কেজি মাংস মানে জাস্ট উনি রান্না করে রাখলেন, ও এসে কিছু বলা নেই কওয়া নেই, রান্নাঘরে শটাং ঢুকে হাত পা ছড়িয়ে বসে এরকম কড়াটাকে টেনে নিয়ে এরকম গপ 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 করে মানে হাও 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 করে সেই মাংস খেতে শুরু করলো। বলছে খাচ্ছে না এনগালফ করছে বোঝা যাচ্ছে না, মানে পুরো গিলছে বোঝা যাচ্ছে সেটা, মানে হাড় গোড় একটা মাংস খেলে তো কিছু তো মানে ওয়েস্টেজ তো কিছু বেরোয় আর কি, বোনস গুলো তো মানুষ ফেলে দেয়, ও হাড় গোড় সব শুদ্ধ যেন অ্যাজ এ পুরো চিবিয়ে চিবিয়ে গপ 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 করে খাচ্ছে। আর এইবার ও শাশুড়ি বোধহয় ওকে কিছু বলতে গেছে যে এটা কি করছো তুমি বা কিছু, ও এমন একটা উত্তর দিয়েছে ওকে, এবং সেটা এত ভারী একটা পুরুষের গলাতে, ওর শাশুড়ি পুরো রান্নাঘর থেকে ছিটকে দৌড়ে বেরিয়ে চলে এসে ওর হাজবেন্ডকে ডেকে বলছে এটা কোনো মানে স্বাভাবিক জিনিস নয়, ওকে অন্য কিছুতে ধরেছে, তুই শিগগিরই আমি একটা জায়গার ঠিকানা দিচ্ছি, ওখানে গিয়ে কথা বল, ওনাকে আসতে বল। তখন ওর হাজবেন্ড বলছে কি ধরবে, বলছে তুই ওর সাথে গিয়ে কথা বলে দেখ। তো ওর হাজবেন্ডও ভয় পেয়ে গেছে, মানে একটা মেয়ে যার গলার ভয়েস খুব সুইট, সে ওরম রাতারাতি তার পক্ষে সম্ভব, একটা পুরো মনে ভেতর থেকে বোঝা যাচ্ছে একটা পুরো পুরুষ মানুষ কথা বলছে, পুরো গলার ভয়েসটাই ওর চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো সঙ্গে সঙ্গে ওর মায়ের যে সেড অ্যাড্রেস সেখানে গেল, তো সেখান থেকে একজনকে ডেকে নিয়ে আসা হয়। তো সে বাড়িতে এসে যজ্ঞ করে দিয়ে বলে হ্যাঁ ওকে তো ধরেছে, তো ওকে বেঁধে টেঁধে দেওয়া হয়, দিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে যে তুই কে বল, তুই কোথা থেকে এসছিস বল। সে তো কোনোভাবেই কোনো সদুত্তর দেবে না, তো অনেকক্ষণ ধরে বলার পর লাস্টে গিয়ে বলছে যে আমাকে চিনতে পারছিস না, তোরা এবাড়ির কেউ আমাকে চিনতে পারছিস না, আমি ওর বড় ভাসুর। তখন ওদের সবার মাথায় স্ট্রাইক করেছে যে যার সাথে ওর বিয়ে হয়েছে, অর্থাৎ ওর হাজবেন্ডের একটা দাদা ছিল, ঠিক আছে, এবং সেই দাদা মানে উনি জাস্ট ওর বিয়ের মাস 6-7 আগেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছেন, ঠিক আছে। তো তার মধ্যে ওদের আবার বিয়েটা হয়ে গেছে। আচ্ছা, তো এই কথাটা কিন্তু ওদের বিয়ের আগে ওরা জানতও না যে ওর একটা দাদা আছে, সে সুইসাইড করেছিল। উনি বোধহয় কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যাই হোক, এমনকি উনি যেটা বলছেন মানে ওই মেয়েটার মানে ওর বড় পিসির ভেতর থেকে যে ভয়েসটা আসছে, সেই ভয়েসটা বলছে যে ওরা তো আমার কাজ করেনি, ওরা আমার কোনো কাজ করেনি, ওরা আমার অপঘাতে মৃত্যু হয়েছিল, ওদেরকে বল আমার কাজ করতে বল, ওরা আমার কোনো কাজ করেনি। তো তখন নাকি যে ঝাড়াচ্ছিল তিনিও খুব রেগে যান, দিয়ে বলে যে আপনাদের কি কোনো জ্ঞান গরিমা নেই, এক তো বাড়িতে একটা মৃত্যু, তার 6 মাসের মধ্যে একটা বিয়ে দিয়ে দিয়েছেন, তার মধ্যে আবার মানে উনি বোধহয় থাকতেন না বাড়িতে, ওর যে দাদাটার কথা বলা হচ্ছে তিনি বাইরে কোথাও থাকতেন, মানে আশপাশেরও কেউ জানতো না যে উনি ওইভাবে মারা গেছেন বা কিছু, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, তো তারপরে সর্বশেষে যেটা হলো যে ওকে প্রচন্ড মারধর করার পর বলে যে তুই ছেড়ে যাবি কিনা বল। তখন বলে ঠিক আছে আমি ছেড়ে তো যাব, কিন্তু জেনে রাখবি আমি ওর কাছেই ফেরত আসবো।
বলছে তুই ওর কাছে ফেরত আসবি মানে? বলছে হ্যাঁ। বলছে আমি এই বউয়ের কোলেই ফেরত আসবো, আমি আজকে চলে যাচ্ছি কিন্তু আমি এই বউয়ের কোলেই ফেরত আসবো। বলে তারপরে নাকি এবার ওদের যা যা ওরকম নিয়ম থাকে, বলে ঠিক আছে তুই যখন আসবি তখন দেখা যাবে, এখন তুই যা। বলে ওকে দাঁত দিয়ে ওইরকম ঘোড়া তুলে একটা জায়গাতে কলসিটা ফেলে দেয়, তো বোঝা যায় যে চলে যায়। এর ঠিক মানে মাস 6 মধ্যে ওর বড় পিসি প্রেগনেন্ট হন এবং ওর বড় পিসির বড় ছেলে হয়। ওর যে বড় ছেলে হয় তাকে কোনোদিন বড় পিসি নিজেকে মা বলে ডাকাতে পারেনি। মানে ওকে যতই শেখানো হয়েছিল যে তুমি আমাকে মা বলে ডাকো, তুই আমাকে মা বল মা বল, ও কোনোদিন জন্মের পর থেকে মা বলে ডাকেনি। ও একদম জন্মের পর থেকে আজ অব্দি, মানে এখন তোর মা মারা গেছেন, এখনো পর্যন্ত যদি মার প্রসঙ্গে কোনো কথা বলে ও বউ বলে ডাকে ওর মাকে। তো এটা আমার মানে খুব ভারী একটা অদ্ভুত জিনিস লেগেছে যে ও এখনো পর্যন্ত মানে ও যে ফিরে এসেছে, ও মানে বলে যে ওকে কিন্তু কেউ শেখায়নি, ওর জন্মের পর থেকে ও নিজেই ওর মাকে বউ বলে ডাকা শুরু করেছে। এবং ও বউ খেতে দে, ও বউ চান করিয়ে দে, ও বউ মানে সেই ঘুম পাড়িয়ে দে, মানে ওই ছোটবেলা থেকে যেরকম আমাদের বাচ্চারা মা বা মাম্মি মাম্মি করে ঠিক সেরকম বউ বউ বউ। আর এখনো পর্যন্ত ধরো মারা গেছেন, ওনার ব্যাপারে কোনো কথা হয়, হ্যাঁ বউ তো চলে গেল আমায় ছেড়ে, এরম ভাবেই কথা বলেন। মানে উনি আজ পর্যন্ত কোনোদিন মাকে মা বলে ডাকেনি, উনি বউ বলেই সম্বোধন করেন। তো সবাই বুঝেছে যে ওর ওই সেই ভাসুরই ফিরে এসেছে ওর কোলে আর কি। তো এটা আমার ভারী একটা অদ্ভুত ঘটনা লেগেছে। এরপরে আর একটা ঘটনা বলে আজকে শেষ করব। এরপর যে লাস্ট ঘটনাটা বলবো সেই ঘটনাটা মানে আমার খুবই প্যাথেটিক লেগেছে। আচ্ছা কটা বাজে? 9টা বাজে। আর একটাই গল্প বলবো তাহলে আজকে। আচ্ছা অনেককে না আমি অনেকদিন ধরে কমিটমেন্ট দিচ্ছি, যেমন সায়নী কুঞ্জু, রিম্পা দত্ত, আমার নামগুলো মুখস্থ হয়ে গেছে, যে ওদের গল্পগুলো রোজ আমি বলছি যে আমি বলে দেবো প্লিজ। মানে আমি সত্যি খুব সরি, আমি বলে দেবো। হ্যাঁ আমি ধীরে ধীরে সবার স্টোরি বলে দেবো। তোরা আমাকে সেন্ড কর, আর সেন্ড করার পর না অনেকদিন একটু হয়ে গেলে একটু মাথার মধ্যে টিটি এখানে হ্যামার করে দিবি, কারণ আমার মাথাতেও থাকে না কার কার স্টোরি বলা হচ্ছে, কোনগুলো মিস করে যাচ্ছি। আর আমি বুঝতে পারি, আমি কিন্তু ইন্টেনশনালি করি না এগুলো, মানে এরকম কোনো ব্যাপার নেই যে কাউকে প্রায়োরিটাইজ করে আগে বলে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস মিস করে যাই, তো সেগুলো একবার একটু আমাকে হ্যামার করে দিলে আমি ঠিক বলে দেবো। একটু সময় দে, আমি আস্তে আস্তে উইক বাই উইক আমি স্লট করে নেবো, ঠিক আছে? কেউ রাগ করিস না বাবা আমার ওপর। আচ্ছা তো এরপর যেটা বলার, সেটা যে গল্পটা আমি বলবো সেই গল্পটা আর এক অদ্ভুত থেকে অদ্ভুত গল্প। আমি এরকম গল্প মানে হার্ডলি আমি শুনেছি। তো এই গল্পটা আমাকে যে পাঠিয়েছে, প্রথমত তার নামটা আমি বলবো না, কারণ সে নামটা বলতে বারণ করেছে, এবং তার থেকেও বড় ব্যাপার সে আমাকে লোকেশনটা তো বলতে একেবারে স্ট্রিক্টলি বারণ করেছে, কারণ একদম রেল লাইনের ধারেই তাদের বাড়িটা, মানে স্টেশনের ধারেই তাদের বাড়িটা। এবং এত বড় বাড়িটা, মানে আমি যদি এক্ষুনি স্টেশনটা একটু ছোট স্টেশন, তো মানে ওই স্টেশনের লোকেশনের নাম বলে আর বলে দিই যে স্টেশনের ধারে এইরকম ধরনের বাড়িটা, তাহলে ওই সবাই আইডেন্টিফাই করে নিতে পারবে যেটা আমি কোন বাড়ির কথা বলছি। তো তার জন্য আমি নাম লোকেশন কোনো কিছু রিভিল করছি না, আমি ডিরেক্ট গল্পে যাচ্ছি। তো ওই বাড়িতে আমাকে যে গল্পটা শেয়ার করেছে তার দিদির বিয়ে হয় 2011-এ। ইয়েস 2011-এ ওর দিদির বিয়ে হয়েছিল, ঠিক আছে? তো ওর দিদির বিয়ের আগে অ্যারেঞ্জ ম্যারেজ এটা, তো বিয়ের আগে তো কোনো প্রবলেম নেই, স্বাভাবিকভাবে বিয়ের আগে তো কোনো প্রবলেম ইউজুয়ালি হয় না। বিয়ের পর থেকেই আস্তে আস্তে বৌমাদেরকে নিয়ে প্রচুর প্রবলেম স্টার্ট হয়ে যায়। তো ওর ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি, বিয়ে হয়ে গেল। যদিও আজকে মাদার্স ডে, আজকে বেশি কিছু বলবো না, হ্যাঁ, কারণ একটা কথা কিন্তু সত্যি যে শাশুড়ি যতই খারাপ হোক, যতই যা হোক না কেন, একটা কারণে 7 খুন মাফ, একটা দোয়া উনি সবসময় দেন, সদা সুহাগন রহো। তো এই একটা কারণেই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। চলো ঠিক আছে। আচ্ছা তো এবার যাই গল্পে। তো ওরও এরকম মানে শাশুড়ি মানে প্রথম তো খুব ভালোবাসতো বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর। তো তারপর কিছুদিন পর থেকে মানে অষ্টমঙ্গলাটা যাওয়ার পর থেকে হঠাৎ করে ওনার বিহেভিয়ারে একটা অদ্ভুত চেঞ্জ চলে এলো, ঠিক আছে? তো এত চেঞ্জ মানে সেই টুকিটাকি যা টুকটাক কোনো কাজ করছে, পেছনে কিটির করছেন, এরকম টাইপের একটু দুজনের মধ্যে আনবান ব্যাপার চলে এলো আর কি, ঠিক আছে? এইবার দুজনের মধ্যে সেরকমও খুব একটা সদ্ভাব নেই, তবু কথাবার্তা যে একদম বন্ধ তা নয়, টুকিটাকি প্রয়োজনীয় অনুযায়ী মানে প্রয়োজন অনুযায়ী কথাবার্তা চলে আর কি, এরকম। তো উনি এত আবেগপ্রবণিত নন ওনার ছেলের বউয়ের প্রতি যে এসে কখনো শাড়ি পরতে পারে না বলে শাড়ির কুচি ধরে দেবেন বা এরকম কিছু। তো ওর প্রথম যে জিনিসটা স্ট্রাইক করে মাথায়, ও একদিন ঘরে শাড়ি পরছিল,
শাড়ি পরছে, তো এরকম কুচিটা ঠিক করছে, হঠাৎ করে ও একবার ওপরের দিকে তাকালো, দেখলো পরিষ্কার যে ওর শাশুড়ি ঘরে ঢুকছে দরজা দিয়ে। তো ওর ঘরে শাশুড়ি ঢুকলো এবং তারপরে ওর শাশুড়ি ওকে পরিষ্কার, ও আবার নিজে কুচিটা ঠিক করছে, ও শাশুড়ি ওকে পরিষ্কার জিজ্ঞাসা করলো, ঠিক আছে, যে তুমি কি কুচিটা ধরে দেবো, অসুবিধা হচ্ছে? ও কিন্তু উত্তরে ওর শাশুড়িকে বললো যে আচ্ছা ঠিক আছে দাও, একটু ধরে দাও, ঠিক আছে বলে ও যখন মাথাটা তুলছে, ও দেখছে ঘরের মধ্যে কেউ নেই, কেউ নেই। মানে ওর এত ধরাস করে উঠেছে না বুকটা, ও ভাবছে এটা কি হলো, আমি তো এইমাত্র বললাম আমার শাশুড়িকে যে হ্যাঁ কুচিটা ধরে দাও, উনি এলেন ভেতরে। তো আমি মানে ও একটু খুশি হয়েছিল যে ঠিক আছে, এতদিন মানে একটুখানি ওই সবসময় খিটখিট খিটখিট করে, একটু এসছে, একটু ভালোবেসে বলছে যে কুচি ধরে দেবে কিনা, তো আবার চলে গেল এর মধ্যে। তো ও না কেমন ডাউট হওয়াতে ও আবার সঙ্গে সঙ্গে নিচে গেল, নিচে গিয়ে ও শাশুড়ির রুমের দরজাটা খুলে দেখছে উনি পুরো ভোস বসিয়ে ঘুমোচ্ছেন। মানে কোনো প্রবাবিলিটি থাকতেই পারে না যে উনি কোনোভাবে উঠে ওই রকম ঘুমন্ত অবস্থা থেকে ওপরে গিয়ে উনি বলবেন আর যে আমি তোমার কুচি ধরে দেবো। কিন্তু এতটা ভুল কোনো নর্মালি কারোর হতে পারে যে সে ভেতরে ঢুকলো, তাকে দেখলো, তারপরে আবার তাকে কথা হলো, তার সাথে বললো যে কুচি ধরে দেবো, আমি বললাম যে হ্যাঁ কুচি ধরে দেবো, ধরে দাও, এতটা ভুল হবে আমার? মানে ওর দিদি এরকম ভাবে মানে খুব সারপ্রাইজড হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক সেই দিনের ব্যাপারটাকে ও ইগনোর করে দেয়, কারণ ও ভাবে যে ঠিক আছে কোনো একটা আমারই কোনো হ্যালুসিনেশন হবে। আচ্ছা, এরপরে সেদিনকে ও দোতলার রুমে ওর ঘরে একা ছিল। আচ্ছা, আর ওর কিরকম ঘরটা, ঘর থেকে বেরিয়ে সামনে একটা ছোট্ট ব্যালকনির মতো, তার লেফট হ্যান্ড সাইড দিয়ে ওদের নিচের দিকে সিঁড়িটা নেমে গেছে। এইবার ও ঘর থেকে বেরিয়ে একতলাতে নামবে। ও যখন নামতে আসবে না, ও যখন নামছে সেই মুহূর্তে হঠাৎ করে মানে ও চোখটা যেই নিচের সিঁড়িটাতে পড়েছে, ও দেখছে ওখানে একটা মানে খুব স্পুকি, মানে জাস্ট ট্রাই টু ইম্যাজিন দ্য সেম, একটা মেয়েটা একটু মানে আমি ঠিক ওইভাবে বলতে চাইছি না, পাগলাটে বলাটা উচিত নয় আমার, জিনিসটা মেন্টালি রিটার্ডেড কিছু মানুষ হলে যেরকম মানুষের একটুখানি একটু অদ্ভুত রকমের লুক দেয় না, একটু উস্কো খুস্কো চুল, সে এরকম ভাবে মুখটাকে এরম 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 ভাবে বেঁকাচ্ছে, ঘোরাচ্ছে, মানে একটা অদ্ভুত টাইপের লুক দিচ্ছে মেয়েটা, এবং উস্কো খুস্কো চুল। মেয়েটার বয়স খুব বেশি হলে 12 থেকে 13 বছরের হবে মেয়েটা, মানে বাচ্চা মেয়ে, ঠিক আছে, তখনও কোনো রকম ডেভেলপমেন্ট নেই, একটা 12-13 বছরের বাচ্চা মেয়ে এরকম উস্কো খুস্কো চুল, এরকম পাগলের মতন তাকাচ্ছে, আর এরকম ভাবে না হামাগুড়ি দিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে 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 বেয়ে উঠছে। মানে ওর দিকে এরকম ভাবে এত পিকিউলিয়ার ভাবে তাকিয়ে এরকম করে হেসে হেসে এরকম ভাবে উঠছে, ওর রীতিমতো ভয়ে ওই চিৎকার করে উঠেছে, আর ঘরের মধ্যে আবার দৌড়ে ঢুকে গেছে ভেতরে। তো মানে ও মানে বুঝতেই পারছে না যেটা আমি কি দেখলাম, আর ঘরের ভেতরে একটা এরকম 12-13 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে কোথা থেকে আসতে পারে। তো মানে ও ভীষণ রকম সারপ্রাইজড। এবারে ও সঙ্গে সঙ্গে ওর হাজবেন্ড নিচ থেকে এসছে দৌড়ে, তো কি হয়েছে, তখন বলছে যে আমি না একটা ছোট বাচ্চা মেয়েকে দেখেছি। বলছে কাকে দেখেছো? ওর শাশুড়ি না সঙ্গে সঙ্গে বলছে কাকে দেখেছো তুমি? বাচ্চা মেয়ে কোথা থেকে আসবে এখানে? পাগল টাগল হয়ে গেছো নাকি? মাথাটা তো খারাপ নাকি? তোমার কোনো মানসিক প্রবলেম আছে, তুমি নিশ্চয়ই পাগল, তোমার বাবাকে ফোন করে আমি বলবো, দাঁড়াও, তোমার মাথার নিশ্চয়ই গন্ডগোল আছে, এখানে কোথা থেকে বাচ্চা মেয়ে আসবে? বলছে আমি মা সত্যি কথা একটা 12-13 বছরের ছোট্ট বাচ্চা মেয়েকে দেখেছি, এরকম ভাবে পুরো এরকম হামাগুড়ি দিয়ে 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 ওপরের দিকে উঠছে। তো ওর কথা তো প্রথম দিন মানে শাশুড়ি তো একদমই বিশ্বাস করলো না, হাজবেন্ড কোনো উত্তর দিল না, হাজবেন্ড জাস্ট চুপ করেছিল। আচ্ছা, তো এই ঘটনাটার পরে আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওর বাড়িতে ও প্রথম কথা হচ্ছে এও বিয়ের কিছুদিন পরে প্রথম কথা ওর প্রেগন্যান্সি চলে আসে, ও কনসিভ করে যায়। আর ওর এক খুড়তুতো শ্বশুর ছিল, মানে ওর মানে এক কাকা শ্বশুর যাকে বলে, ঠিক আছে, একটা কাকা শ্বশুর ছিল। সেই কাকা শ্বশুর মানে যেদিন উনি ওদের বাড়িতে আসতেন সেদিন না ও ফিজিক্যালি খুব লো ফিল করতো। মানে এটা কেন হতো, কিভাবে কানেক্টেড ও জানি না, বা ও পরে সেটা বুঝেছে, কিন্তু ইনিশিয়ালি ও বুঝতো না। ওর কাকা শ্বশুর একটু তন্ত্র সাধনা করতেন, এটাও জানে, কিন্তু মানে কেন ওর সাথে এরকম ফিলিং আসতো ও সেটা বুঝতে পারতো না। কিন্তু এটা বুঝতে পারতো যে যখনই ওর কাকা শ্বশুর বাড়িতে আসতো ওর একটাখানি শরীর ম্যাজ করা এরকম একটা ব্যাপার হতো। আচ্ছা, এরপরে ও কনসিভ করে যাওয়ার পর ও এটা রিয়েলাইজ করলো যে ওর কাকা শ্বশুর যখনই ওদের বাড়িতে আসে না
তখনই ওর পেটের মধ্যে প্রচন্ড পেন হয়। এটা ওর জন্য খুব একটা অদ্ভুত ফিলিং ছিল যে ও এটা দেখতো যে একদম স্মুথ প্রেগনেন্সিতে কোনো প্রবলেম নেই, ডক্টর দেখাচ্ছে, চেক আপ করছে, এত ইউএসজি চলছে, সবাই বলছে যে কোনো সমস্যা নেই, একদম বেবি ঠিক আছে, মা ঠিক আছে, তাহলে এরকম এটা কিসের পেন হচ্ছে? ডাক্তার বুঝতেই পারছে না কিসের পেন। কিন্তু ওই কাকা শ্বশুর যখন আসতেন, এবং উনি প্রায়ই আসতেন, আর তখনই ওর পেটের মধ্যে প্রচন্ড পেন উঠতো, মানে এত পেন, মানে ও মানে নিজেকে আর স্টেবল রাখতে পারতো না। তো এরকম সময়ে স্বাভাবিকভাবেই ও তখন ওর হাজবেন্ডকে বলে যে আমি এইভাবে থাকতে পারছি না, আমাকে তুমি বাপের বাড়িতে দিয়ে আসো, আমি বাপের বাড়িতে গিয়ে থাকি। আর তার থেকেও বড় কথা আর একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে 12-13 বছরের ওই রকম একটা পাগল মেয়ে, বা একটা এরকম চুলগুলো এরকম উস্কো খুস্কো, সে কিরম বিকৃতভাবে তাকায়, বিকৃতভাবে হাসে, ওই রকম একটা মেয়েকে ও যেন চারিপাশে যত ও প্রেগনেন্সির ওর একটা করে যত দিন যাচ্ছে, ও যেন আরো সেই মেয়েটার উপলব্ধি ওর বাড়তে থাকে। ও হয়তো শুয়ে আছে খাটে ক্যাজুয়ালি, হট করে মনে হলো যেন ওই পাগল মেয়েটা এসে এরকম দরজা দিয়ে টুকি মারছে। তো ও বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি ও ঠিক দেখছে নাকি ও এতটা হ্যালোজিনেট করছে, কেনই বা করছে। তো নানান প্রশ্ন ওর মনে। ও যাই হোক, ও দেখলো যে আমার প্রেগনেন্সির মধ্যে এত মাথা ঘামিয়ে লাভ নেই, আমি বাপের বাড়ি চলে যাই। তো ও বাপের বাড়ি চলে গেল। এবার বাপের বাড়িতে ও গিয়ে বেশ দিব্যি ভালো ছিল, ওখানে আর ওর কোনো প্রবলেম হয়নি, ওখানেই ওর মানে খুব সুষ্ঠুভাবে ওর বেবিও হয়ে যায়, ঠিক আছে। তবে ওর একটুখানি ওই যে সামনে পেন উঠতো না প্রথমের দিকটাতে, সেটাতে ওর একটা অনেকটাই শারীরিক ক্ষতি হয়ে গেছিল, যার জন্য ওর ফার্স্ট বেবিটা ওটা প্রিম্যাচিওর বেবি, ও 8 মান্থসে ওকে মানে ওর জল ভেঙে যায় এবং ওকে মানে একটু প্রিম্যাচিওর বেবি ওর ডেলিভারি হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তবু বাচ্চাটা সব রকম সাপোর্ট দিয়ে ভালো আছে, সুস্থ আছে, এটাই বড় ব্যাপার। তো এবার কি হলো, বাচ্চাটা যখন 4 মাস বয়স, তখন এবার আস্তে আস্তে যা হয়, অনেকদিন হয়ে গেছে বাপের বাড়িতে আছে, পুরো প্রেগনেন্সি কেটে গেছে, বাচ্চাও 4 মাসের হয়ে গেছে। এবার ওর হাজবেন্ডেরও তো একটা ইচ্ছা থাকে, ওর হাজবেন্ড তখন বলছে যে তুমি এবার আস্তে আস্তে এসো, বাড়িতে চলে এসো না, মানে আমরাও তো একা একা থাকি, ভালো লাগে না এরকম, মা আর আমি দুজনে মিলে কি করব একা একা। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাব, মানে গিয়ে ওখানে তোমার মায়ের সাথেই থাকবো। তো ইনিশিয়ালি ওরা এটাও প্ল্যান করছিল যে ওরা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, কিন্তু ইন বিটুইন ওরা আবার শ্বশুর মশাই মারা গেছিলেন। এবার শ্বশুর মশাই মারা যাওয়াতে এখন এটা তো স্বাভাবিক নয়, মানে যে ওনাকে একা ছেড়ে দিয়ে ওরা অন্য কোনো ফ্ল্যাটে শিফট করে যাবে, তো বাধ্য হয়ে ওদেরকে ওই বাড়িতেই আবার ফেরত যেতে হয়। এবং ও যখন গেল, প্রথম 4 মাসের বাচ্চাটা যেহেতু খুব ছোট ছিল, ওর দিদা একা, মানে ওর দিদার কোনো পিছটার নেই, মানে ওর মায়ের তবু ওর বাড়িতে বোন আছে, বাবা আছে, সবাইকে ফেলে ওর মা কি করে গিয়ে ওর সাথে থাকবে, কিন্তু দিদার কোনো পিছটার নেই। তো ওর দিদা বললো যে ঠিক আছে, আমি গিয়ে নাতনির সাথে কয়েকদিন থাকি। তাহলে বাচ্চাটা তো বড় ছোট, দিদা একটু কর্মঠ টাইপেরও ছিলেন, তো ওর দিদা তখন বাচ্চাটাকে নিয়ে আর ওকে নিয়ে আসে ওদের বাড়িতে। এবং তখন ওর যেহেতু শ্বশুর মশাই মারা গেছে সদ্য, তো দাদা কি করতেন, উনি ওর মায়ের সাথে নিচেই শুতেন, আর ওদের যে ওপরের রুমটা সেখানে ওর দিদা আর ওর বাচ্চাটা থাকতো। এইবারে অদ্ভুত একটা জিনিস, ওই বাড়িতে যাওয়ার পর থেকে ওরা রিয়েলাইজ করলো, বাথরুম তো মানুষের সবসময়ই তো একদম ওয়েট থাকে না, বাথরুম মাঝে মাঝে যখন আমরা ধরো স্নানের টাইমটাতে যখন সবাই পরপর স্নান টান করে, তারপর সকালের দিকটাতে ভেজা থাকে, কিন্তু দুপুরের দিকটাতে আবার বাথরুম কিন্তু অনেকটাই শুকিয়ে যায়, বা রাত্রিবেলা, বিশেষ করে রাত্রিবেলা ভোরবেলার দিকে বাথরুম পুরো খটখটে শুকনো হয়ে যায়। কিন্তু ওরা দেখছে ওপরের যে ওদের বাথরুমটা, ওদের লেফট হ্যান্ড সাইডে বললাম সিঁড়িটা নেমে যাচ্ছে, আর রাইট সাইডে যে বাথরুমটা ওদের, সেই বাথরুমটা মানে ঘর থেকে বেরিয়ে ব্যালকনির সাথে অ্যাটাচ বাথরুমটা, ওখানে মানে ধরো বাথরুমের ফ্লোরটা পুরো শুকনো খটখটে, সেখানে কোনো কিচ্ছু নেই, মানে জল থাকলে তো কি হবে, কেউ যদি একটা জল পায়ে বাথরুমের বাইরে বেরোয়, তাহলে তো বাথরুম থেকেই সেই পায়ের পাতার ছাপটা তো কন্টিনিউয়েশনে থাকবে, রাইট। কিন্তু বাথরুমের ভেতর পুরো খটখটে শুকনো, রাত্রের দিকে বা দুপুরের দিকে কোনো পায়ের মানে ছাপের কোনো মানে প্রশ্নই ওঠে না, কারণ বাথরুমের ফ্লোরটাই পুরো শুকনো। অথচ পুরো একদম বোঝা যাচ্ছে যে বাথরুমের যে বাইরে, গেটের বাইরে থেকে একটা খুব বেশি হলে ওই রকম 12-13 বছরের বাচ্চা মেয়ের এরকম ছোট্ট, মানে ছোট্ট বলবো না, একদম মানে একটা মিডল সাইজড একটা পা, 12-13 বছরের একটা বাচ্চা মেয়ের পা যেরকম হবে সেরকম একটা পায়ের ছাপ।
এবং সেই পায়ের ছাপটা অধিকাংশ সময়তেই ওরা পড়ে থাকতে দেখছে। মানে ওরা যখনই বাথরুমে ঢুকতে বেরোতে যাচ্ছে বা ওইদিকে তাকালেই দেখতে পাচ্ছে ওরকম একটা পায়ের ছাপ রয়েছে। অথচ অদ্ভুত ব্যাপার, মানে বাথরুমের ভেতরের ফ্লোরটা কিন্তু পুরো একদম খটখট করছে, বাথরুমের ভেতরের ফ্লোরটাতে কিন্তু এক ফোঁটা জল নেই, তাহলে বাইরে এরকম ভাবে পায়ের ছাপটা কে ফেলছে বা কার পড়ছে? আর সত্যি কথা বলতে অত ছোট পায়ের ছাপ তো বাড়িতেও কেউ নেই, যে ওইরকম মিডিল এজের তো কেউ নেই, বাচ্চাটা তো একদমই ছোট, সে তো গ্যাদা বাচ্চা, সে তো মানে একদম 4 মাসের বাচ্চা, আর বাকি সবার তো পা বড়, তাহলে ওই সাইজের পায়ের ছাপটা আসছে কোথা থেকে? ওর দিদার তখন খুব ডাউট হয়। এরপরেও আর একটা জিনিস, ওরা যতবার বাথরুমে যাচ্ছে আসছে ওর দিদারও লাইটটা অফ অন করছে ওপরের বাথরুমের। মানে ওর দিদার শেষে এরকম হয়েছে, ওর দিদা কি করেছে বলছে, এরকম গেছে বাথরুমে গিয়ে বাথরুম করে বেরিয়ে লাইটের সুইচে হাত দিয়ে চিৎকার করে নাতনিকে ঘরে বলছে, এই আমি লাইটের সুইচ অফ করলাম, মানে যাতে জিনিসটা মাথায় হ্যামার্ড হয় যে ইয়েস আমরা লাইটের সুইচটা অফ করলাম, যাতে আমাদের কোনো ভুল হচ্ছে না। লাইটের সুইচটা অফ করে ওর দিদা জাস্ট ঢুকেছে ঘরের ভেতরে, জাস্ট 5 মিনিট পরে বেরিয়ে দেখছে লাইটের সুইচটা আবার জ্বলছে, মানে লাইটটা আবার জ্বলছে। তো মানে এইগুলো দেখতে দেখতে ওরা বুঝতে পারে যে বাথরুমটার মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো দিদা বলছে, না আমি তো বাচ্চাটাকে নিয়ে এখানে খুব সেফ ফিল করছি না। এইবারে ওর হাজবেন্ড আসার পরে ওর দিদা ওর হাজবেন্ডকে সব বলে যে এরকম এইগুলো তো ঠিক হচ্ছে না, কি হচ্ছে তোমার বাড়িতে, কি প্রবলেম আছে, কি কিছু প্রবলেম আছে তোমার বাড়িতে? তখন ও বলছে যে না আমার বাড়িতে তো এরকম কিছু প্রবলেম নেই, তবে হ্যাঁ কিছু একটু সমস্যা হতে পারে, কারণ ওর হাজবেন্ড তখন নিজেই বলেছে যে আমার মা কিন্তু অল্প বিস্তর উইচক্রাফট করে, ঠিক আছে, এটা ওর হাজবেন্ডের ওপিনিয়ন, এটা কিন্তু এরা কেউ মানে কোনো জায়গা থেকে জানতে পেরেছে বা এরকম কিছু না। ওর হাজবেন্ড তখন বলেছে যে আমার মার কিন্তু একটু টুকটাক করার অভ্যাস আছে, আমি এটা জানি, উনি উইচক্রাফটও করেন। তো তো বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা একটা কাজ করো। ওর হাজবেন্ড সেদিনকে কি করে, একটা বালতি, একটা প্লাস্টিকের বালতি দেয়, বালতিটা দিয়ে বলে যে আজকে দিদা আপনাকেও আর বাইরে বেরোতে হবে না, আর ওকেও একদম বাইরে বেরোতে দেবেন না, আমি পরে দেখছি কি করা যায়, আপনারা আজকে রাতটা, মানে সেদিন ওরা এত ভয় পেয়ে গেছে দুজনেই, তো বলছে যে আজকে রাতটা এই ঘরের মধ্যে বালতিটা রেখে দিন, বালতির মধ্যে আপনারা বাথরুম পেলে বাথরুম করে নেবেন। এইবার যেটা হলো, এবার স্বাভাবিকভাবেই দিদাও ইরিটেটেড হচ্ছে, আর ওর মানে অবভিয়াসলি যার গল্প বলছি সেও খুব ইরিটেটেড, যেরকম করা যায় নাকি, এত বড় বড় মানুষগুলো আমরা বাথরুম করব ঘরের মধ্যে, তাও বালতিতে, আর একটা ছোট বাচ্চা আছে ঘরে, একটা হাইজিনেরও তো ব্যাপার আছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। যে বলে ওর বালতিটাকে বাইরে রেখে ওরা একদম রাত্রিবেলা বাথরুম টাথরুম করে এসে বিছানায় শুয়ে পড়েছে। ওরা ঠিকই করেছে যে খুব প্রয়োজনীয়তা না থাকলে আর সেদিন রাত্রে আমরা উঠবো না, এবং মানে আর সেদিনকে গড গ্রেস উঠতেও হয় নিচে ওদেরকে। ভোরবেলা ওদের গন্ধে ঘুম ভেঙে গেছে। ভোরবেলা ওরা যখন ঘুম থেকে উঠেছে দেখছে বাইরে ওই বালতিটা পুরো টইটুম্বুর করে ভর্তি, মানে এত বড় একটা বালতি, সেখানে যদি ধরে নিচ্ছি কোনো মানুষ যদি বাথরুম করেও থাকে, অত বাথরুম কে করবে, কিভাবে পসিবল সেটা, মানে বোঝা যাচ্ছে সেটার গন্ধে, সেটার বর্ণে, সবকিছুতে বোঝা যাচ্ছে যে ওটা মানে বাথরুমই, মানে ওটা ইউরিনই, ওটা কোনোভাবেই জল নয়। হ্যাঁ, ওটা মানে পুরো ফ্লোরটা গন্ধ গন্ধ হয়ে গেছে, পুরো বালতিটা, ওই যেহেতু ওরা বাড়ির মানে ওই ঘরের বাইরেটা ওরা রেখে দিয়ে শুয়ে পড়েছিল ঘরের ভেতর দরজা লাগিয়ে, ওই বাইরের মানে ওই বালতিটা পুরো একদম টইটুম্বুর ইউরিনে ভর্তি এবং গন্ধে পুরো মানে টেকা যাচ্ছে না। এবং ওই এক বালতি ইউরিন দেখলে মানুষের ভয় লাগবে যে এত ইউরিন কোনো সম্ভব কোনো মানুষ করতে পারে নাকি এরকম। তো মানে কতজন মিলে সারা রাত ধরে ইউরিন করলে ওরকম এক বালতি ভর্তি হয়। তো এরপর ওরা প্রচন্ড ভয় পায় এবং সেদিনকেই ওর দিদা আর ও ডিসাইড করে যে না আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাবো ও বাড়িতে। তো ওর দিদা বলে যে দেখো আমার পক্ষে আর সম্ভব না এখানে থাকা, বাচ্চাটাকে আমি একদম নিয়ে সেফ ফিল করছি না, আমি ও বাড়িতে চলে যাচ্ছি বলে ওরা ওই বাড়িতে চলে যায়, আবার বাপের বাড়িতে চলে যায়। এইবার বাপের বাড়িতে আবার বেশ কিছুদিন ছিল। এবার ওর শ্বশুর বললাম না তার কিছুদিন আগে মারা গেছিল, যেহেতু ওর শ্বশুরের কাজে যে সবাইকেই তো একটা কিছু দিতে হয়, তো ওর বাপের বাড়ি থেকে ওই বাচ্চাটার জন্য, যতই ছোট বাচ্চা হোক না কেন, বাচ্চারা সবসময় অনেক স্পেশাল হয়, তাদের জন্য তো দিদা দাদুরা সবসময় খুব সুন্দর সুন্দর জামা কাপড় কেনে নি, তো ওর জন্য একটা খুব সুন্দর একটা জামা কেনা হয়েছিল, ঠিক আছে। তো সেই জামাটাই ওই বাচ্চা মেয়েটাকে মানে ওর মানে ওই বাড়িতে যখন ওর গেল চলে গেল, তারপরেও কিন্তু বেশ কিছুদিন বাচ্চাটাকে পরিয়েছে। এইবার ইতিমধ্যে ওদের এই বাড়িতে আবার কোনো একটা অনুষ্ঠান আছে, ওর হাজবেন্ড ওকে ফোন করে বলে যে তুমি আবার বাড়িতে এসো, কারণ একটা নিমন্ত্রণ আছে, যেতে হবে, তা তুমি চলে এসো বাচ্চাটাকে নিয়ে। তো ও এটা মানে ওরকম একটু না হ্যাঁ করছিল। ও বলে যে দূর তোমার বাড়িতে যেতে ভালো লাগে না,
তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে গেলেই আমার কিছু না কিছু একটা প্রবলেম দেখা দেয়, আমি ওই সব কি সব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাই, আমার কেমন একটা আনকানি ফিল আসে। তখন ও বলছে ঠিক আছে তুমি আসো, আমি বলছি কিছু হবে না, তুমি আসো। তারপরে অন্য করে জামাটা খুঁজে কোথাও নেই। তো ওর মা তখন বলছে যে ধর জামাটা বোধহয় কোথাও তাহলে ঢুকে ঢুকে গেছে, আমি পরে খুঁজে রাখবো রে মা, আমি তো এখন পাচ্ছি না, ঠিক আছে তুই এখন চলে যা, আমি খুঁজে রাখবো তো জামাটা। তো যার জন্য ও বললো ঠিক আছে আমি তাহলে তুমি জামাটা খুঁজে রাখো, আমি আসছি বলে ওরা চলে যায়। বলছে আমি দিদি অবাক হয়ে গেছি যে আমার যেদিনকে অনুষ্ঠান বাড়ি সেদিনকে খুব তাড়াহুড়ো লেগে গেছিল আমাদের, আর আমার শাশুড়ি আমাকে ফট করে বলছে হঠাৎ করে যে এই এই যাও তো আমার আলমারির নিচটাতে দেখো তো একটা মানে একটা কি একটা জিনিস আছে, বলে ওইটা আমি বের করতে ভুলে গেছি, তাড়াতাড়ি ওটা দাও তো আমার হাতে। এবার ও যখন শাশুড়ির আলমারিটা খুলে নিচের তাকে শাশুড়ির ওই জিনিসটা নেবে বলে ঝুঁকেছে, ওই তাকটাতে ও দেখছে বাচ্চাটার ওই জামাটা, এক্স্যাক্টলি বাচ্চাটার ওই জামাটা, যে জামাটা ও বাপের বাড়িতে নিয়ে গেছিল সেখানে পরিয়েছে। ও কোনো কথা না বলে না, ও পুরো ভয়ে সিটিয়ে গিয়ে ও সোজা এসে ওর হাজবেন্ডকে এই কথাটা বলে এবং জিজ্ঞাসা করে যে তুমি কি এই ব্যাপারে আমাকে কিছু বলতে পারবে। ওর হাজবেন্ড তখন বলে যে ঠিক আছে আমি তোমাকে কয়েকটা কথা বলবো, কিন্তু তার আগে তুমি আমরা আলাদা কোনো ফ্ল্যাটে শিফট করে যাই, আমরা আর এখানে থাকবো না, ঠিক আছে আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে শিফট করে যাব। তো ওর হাজবেন্ড ওকে রাতারাতি একটা অন্য জায়গায়, ওরা একটা হায়ার্ড ফ্ল্যাট দেখে, হায়ার্ডও নয় মানে ইনিশিয়ালি ওদের এত তাড়া ছিল, ওর হাজবেন্ডেরই এত তাড়া ছিল, উনি ওর বন্ধুরই একটা ফাঁকা ফ্ল্যাট পড়েছিল ওখানে প্রথমে গিয়ে ওঠে, তারপরে ধীরে সুস্থে ভাড়া খুঁজে নিয়ে পরে চলে যায়। আচ্ছা, তো ওর হাজবেন্ড ওকে পরে বলেছিল ওর যে কাকা আসে না ওই বাড়িতে, ওই কাকা নাকি ভীষণ বড় তান্ত্রিক এবং উনি এত মারাত্মক তন্ত্র সাধনা করতে পারেন, এই যে ওই জিনিসটা যে জিনিসটা ওর ও বাড়িতে ছিল সেটা এখানে ও পেয়েছে খুঁজে, উনি নাকি এগুলো পারেন করতে, মানে এর আগেও নাকি এরকম টুকটাক জিনিস ও দেখেছে এই বাড়িতে হতে, যে ওনার কাছে এমন কোনো একটা পাওয়ার আছে বা এমন কোনো জিনিস আছে যেটা দিয়ে উনি অন্য কোনো কারোর ক্ষতি করার উদ্দেশ্যে তার জিনিস ওখান থেকে কিভাবে এখানে নিয়ে আসান সেটা ও জানে না, বাট ওইভাবে উনি নিয়ে আসাতে পারেন, ঠিক আছে কাউকে একটা দিয়ে উনি ওরকম জিনিস আনাতে পারেন। এবং এই জন্য ও এরকম ছোটবেলা থেকেই নাকি ঘরে অনেক সময় পাড়ার লোকের অনেক জিনিস ঘরের এরকম দেখেছে ঘরের মধ্যে আছে, ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে বুঝেছে ওর মা এগুলো টুকটাক করার জন্য বা উইচক্রাফট করার জন্য ইউজ করে, এবং সেটারও বিরোধিতাও করেছে একটা সময়, কিন্তু যা হয় আর কি, মা চিৎকার করে কিছু আর বলতে পারে না এরকম ভাবে জিনিসটা আর কি। ও তারপরে ও নিজের লাইফে বিজি হয়ে গেছে, ও আর অত গুরুত্বও দেয় না ব্যাপারটাকে, কিন্তু ওর মা কিন্তু এই জিনিসটা যে করে ও জানে সেটা। আচ্ছা, এছাড়াও আর একটা কথা বলে, ওই যে ওই বাচ্চা মেয়েটাকে যে দেখতে পায়, ও তো ওরা মানে জিজ্ঞেস করে যে এই বাচ্চা মেয়েটাকে কি তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি জানো এই বাচ্চা মেয়েটাকে? ও তখন বলে যে এই যে মা তুমি দেখছো এটা আমার বাবার সেকেন্ড ওয়াইফ ছিলেন, ঠিক আছে, আমি হচ্ছে আমার এই সেকেন্ড ওয়াইফের আমার মায়ের নিজের সন্তান। এর আগে যে আমার বাবার যে ফার্স্ট ওয়াইফ ছিলেন তার একটা ওই রকম পাগল মেয়ে ছিল, ঠিক আছে, এবং সে ওই মানসিক ভারসাম্যহীনই ছিল, সে মারা যায়। সে মারা যাওয়ার পর তার যে সোলটা সেটা কিন্তু আমাদের এই বাড়িতে আটকে যায়, মানে কোনো দোষ পেয়েছিল বা কিছু একটা হয়েছিল, এবং ওই যে তান্ত্রিক কাকা সে এতটাই মানে কি বলবো মানে তার কুবুদ্ধি সম্পন্ন, সে কি করেছিল ওই সোলটাকে মুক্তি পেতে দেয়নি, মানে সে সেটাকে বেঁধে রেখেছে, সে নিজের প্রয়োজনে অন্য মানুষকে ভয় দেখানোর জন্য, হ্যাঁ, এবং ওর সাথে হচ্ছে ওর শাশুড়ি মানে ওর মায়ের আর কি, ওর নিজের মায়ের খুব খাতির সেই কাকার সাথে, ঠিক আছে, কাকা খুব মানে ভালো সম্পর্ক বৌদি আর কাকা দেওয়ারের মধ্যে। তো ওই কাকা মানে সারাক্ষণ মানে বৌদি যা বলবে তাই, বৌদি ইনস্ট্রাক্ট করলে ওই যে কোনো লোকের কাছে অন্য কিছু চালান করে দিয়ে ভয় টয় দেখায় এরম ব্যাপার। তো ওই যে মানে ওই মেয়েটা যে মারা গেছে, যে ওর বাবার ফার্স্ট ওয়াইফের যে মেয়েটা, তার সোলটা এই বাড়িতেই আটকা পড়েছিল, তাকে কোনোভাবে বশ করে রেখে নিজের আন্ডারে তাকে ইউটিলাইজ করে ওর সেই কাকা অন্যদেরকে ভয় দেখানোর জন্য। এবং এই যে বাচ্চাটাকে ও নিজেও অনেকবার ছোটবেলায় রিয়েলাইজ করেছে, দেখেছে, ঠিক আছে, ও অ্যাকচুয়ালি যেহেতু থাকতো ওই বাড়িতে আনইনটেনশনালি অনেকবার ওর চোখে জিনিসটা পড়ে গেছে বা ও জিনিসটাকে ফিল করেছে, কিন্তু এটা মূলত ওর কাকা যখন চায় কাকার ইনস্ট্রাকশনে ওই জিনিসটা কিন্তু অন্য কাউকে ভয় দেখায়, ওর কাকার ইনস্ট্রাকশন না পেলে ওই জিনিসটা কিন্তু ভয় দেখায় না। তো এরম আমি কখনো কোনো বাড়িতে অদ্ভুত কথা শুনিনি যে একটা বাড়িরই মেয়ে ছিল এক সময়, সে মারা গেছে, মানে কতটা কষ্ট সেই সোলটার যে তাকে ওরম ভাবে একজন আটকে রেখেছে ওই বাড়ির মেয়েকেই ওই বাড়িতে, এবং যার জন্য ওই বাড়িতেই কিন্তু যা অত্যাচার মানে ওই ভয় পাওয়া সবকিছু ওই বাড়িতে
বাড়িতেই কিন্তু হতো, ও যখন বাপের বাড়ি চলে যেত ওর কিন্তু কোনো প্রবলেম হতো না, ঠিক আছে। এবং ওই কাকার নাকি এইরকমই পাওয়ারফুল ছিলেন উনি, যে উনি অন্য কারোর জিনিস অন্য কিছুর মাধ্যমে নিজের কাছে নিয়ে এসে তার উপরেও ব্ল্যাক ম্যাজিক করতো, এরকম সব করতো। তো যার জন্য ওই ছেলেটা এমনিতেই ওর ছেলেটার সাথে ওর মায়ের বা ওর কাকার কারোরই খুব যে ভালো বন্ডিং বা সম্পর্ক সুসম্পর্ক তা নয়, মানে জাস্ট এখন বয়স্ক মানুষ এসবকে বিশ্বাস করবে, হুট করে বাড়ি থেকে মাকে একা ছেড়ে চলে এলে সোসাইটিতে অনেক প্রশ্ন উঠবে, সেই সব ভেবেই আর কি ও ওখানে থাকতো মুখ বুঝে। কিন্তু ও একদমই যখন দেখলো যে বাচ্চাটার উপরে এবার এফেক্ট করতে পারে, মানে বাচ্চার দিকে মানে হাত উঠে গেছে, ও আর এক মুহূর্ত বিলম্ব করলো না, ওর সঙ্গে সঙ্গে ওদের দুজনকে নিয়ে ফ্ল্যাটে শিফট করে যায়। পরে আরো একটা ঘটনা শুনেছিলাম যে এর পরে ফ্ল্যাটে ও যখন গেছিল তখন ওর একটা কুকুর থাকে ওর সাথে, জাম্বু বলে। তো ওর যখন ফ্ল্যাটে যাওয়ার কিছুদিনের মধ্যেই নাকি ওর শাশুড়ি বলে ফোন করে যে আমার খুব পায়ে ব্যথা, আমি আর কোনো কাজ করতে পারছি না, আমায় কদিন গিয়ে একটু তোরা মানে নিয়ে গিয়ে রাখ আর কি। তো শাশুড়িকে নাকি কদিনের জন্য নিয়ে এসেছিল। তা একদিন হঠাৎ করে শাশুড়িকে নিয়ে এসেছে, তার 2-3 দিনের পরের কথা বলছি আমি, 2-3 দিন পরে নাকি হট করে ওই কুকুরটাকে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করাতো প্রতিদিন সকালবেলা, ঠিক আছে, যে আমায় গল্পটা বলেছে সে, মানে ওর একদম বাচ্চার মতো কেয়ার করতো। তো সেই কুকুরটাকে ব্রাশ করাতো, তো সেই ব্রাশটা খুঁজে পাচ্ছে না কিছুতেই খুঁজে পাচ্ছে না। এবার বাথরুম দিয়ে সবার ব্রাশ আছে, কুকুরটার ব্রাশটা কোথায় যাবে? এবার ও একদিন ধরে খুব খুঁজেছে, পায়নি। পরের দিন যখন ওর মানে ছেলেকে মানে ওর হাজব্যান্ডকে এই কথাটা বলেছে, তখন ওর ছেলে নিজেই গিয়ে বলছে দাঁড়াও আমি দেখছি বলে ওর মায়ের ব্যাগে সার্চ করেছে, এবং ওর মায়ের ব্যাগ থেকে মানে দেখছে পার্সের মধ্যে খুব মানে যত্ন করে ওই কুকুরের ব্রাশটা রাখা। তখন ওর মাকে বের করে এরকম দেখিয়ে বলছে এটা কার ব্রাশ, এটা তুমি নিয়ে কি করছো? বলছে কেন, কি জানি কি করে চলে এসছে, বৌমার ব্রাশ। বলছে না না এটা বৌমার ব্রাশ না, এটা জানো এটা জাম্বোর ব্রাশ। মানে বলছে যে তুমি আবার কিছু একটা করবে বলে তুমি মা আবার ওর ব্রাশটাও এখান থেকে নিয়েছিলে, মানে এরম একটা কিছু হয়েছিল ওদের সাথে ইনসিডেন্টটা। তো উনি তখন খুব ফলস পজিশনে পড়ে যান, উনি বুঝতে পারেন যে ছেলে আর বৌমা ওনাকে ধরে ফেলেছে, যে উনি এরকম জিনিসপত্র এখান থেকে নিয়ে গিয়ে আবার কিছু একটা করার চেষ্টা করছেন, এই বাড়িতেও কিছু একটা করার চেষ্টা করছেন ওদের ওপর। তো তারপরে ওই যে উনাকে উনি রেখে আসে, ছেলে বলে যে আমি মাসে সব টাকা পয়সা পাঠিয়ে দেবো, কিন্তু তুমি তোমার মতোই থাকবে, কারণ এই ধরনের এগুলো একটা মানসিক এক ধরনের বিকৃতিও এতই, আমি জানি না এগুলোতে কোনো আদৌ কিছু এফেক্ট হয় না হয় সেটা পরের কথা, কিন্তু দিস ইজ কাইন্ড অফ আ টোটাল ইরিটেশন না। কেউ যদি সারাক্ষণ তোমার উপরে কিছু একটা করার চেষ্টাও চালিয়ে যায়, তাহলেও তো সেই জিনিসটাও তো খুব ইরিটেটিং একটা ব্যাপার। যাই হোক, তো তারপর ওর শাশুড়িকে আবার ওখানে পাঠিয়ে দিয়েছে, উনি ওনার মতো এখন ভালো আছেন, ওই বাড়িতে থাকেন, আর ওরা নিজেরা নিজেদের মতন বাচ্চাটাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। তো এই ইনসিডেন্টটা আমার ভারী অদ্ভুত লেগেছে, কিন্তু এই সমস্ত ইনসিডেন্টের মধ্যে আমার খুব ওই বাচ্চাটার জন্য খুব মানে ওই 12-13 বছরের যে বাচ্চা মেয়েটার যে সোলটা এখনো পর্যন্ত ওই বাড়িতেই নাকি আটকা পড়ে রয়েছে এবং পুরো কন্ট্রোলে রয়েছে। মানে আমরা যেটা কাচ্চা কালুয়ার আমি গল্প বলেছিলাম না এর আগে একদিন, যে বাচ্চাদের সোলগুলোকে তান্ত্রিকরা এরকম ভাবে বেঁধে রাখে, ওদেরকে দিয়ে নানান ধরনের ভালো মন্দ কাজ করার নিজেদের মানে কার্যসিদ্ধির জন্য। সো এইরকমই একটা কিছু ওর সাথেও ঘটেছে। সো ওর আমি মানে জানি না কিভাবে ও মুক্তি পাবে, বাট ওর মুক্তি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট, ওরও ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তো আজকের প্রত্যেকটা ইনসিডেন্ট আমার তো ভীষণ ভীষণ স্পুকি লেগেছিল, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগলো, শেয়ার করলাম তোমাদের প্রত্যেকের সাথে। আজকে একটু হয়তো আমি লো সাউন্ড করতে পারি ওয়ান্স অ্যাগেন, কারণ আমি বললাম যে আমার শরীরটা আজকে একদমই পারমিট করছিল না। ওয়ান্স অ্যাগেন আমাদের ডেসক্রিপশন বক্সে ইউটিউবে তোমরা দেখতে পারো আমার পুরো মানে আমাদের বগল চাচার উপাখ্যানের যে লিঙ্কটা আছে, সেটা এই সপ্তাহের ব্লগের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে ক্লিক করে তোমরা একবার যেতে পারো, দেখে আসতে পারো বগল চাচার সমস্ত নানান রকম কাণ্ডকীর্তি। অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে আমাদের সেকেন্ড চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক রবিবার দিন সন্ধ্যাবেলা 8টার সময়। আজকে এখন এখানে শেষ করছি, টাটা বাবাই, সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।